আস্তে গেট লাগা, গেটটা লাগা। একদিন পর দর্শন, একদিন পর এদিকে দেখ, আমরা কি পড়েছিলাম? ডিএনএ আর আরএনএ, তাই না? ক্রোমোজোমের মধ্যে কি কি থাকে? ডিএনএ আর কি থাকে? নন হিস্টোন। ডিএনএ আর নন হিস্টোন প্রোটিন। তাহলে আর আরেকটা জিনিস কি থাকে? আরএনএ আর হিস্টোন প্রোটিন। 10% জায়গায় কি থাকে? আরএনএ আর হচ্ছে হিস্টোন, নন হিস্টোন প্রোটিন, তাই না? আচ্ছা, এবার হিস্টোন আর আমরা ওই ডিএনএ আরএনএ সম্পর্কে পড়েছি কালকে, আজকে হিস্টোন নন হিস্টোনটা দেখব। দেখ, ক্রোমোজোমে উপস্থিত ক্ষারকীয় প্রোটিন হলো কি? হিস্টোন প্রোটিন। ক্ষারীয় প্রোটিন হচ্ছে কি? হিস্টোন প্রোটিন। হিস্টোনগুলি কি কি হয়? আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন এগুলো দিয়ে তৈরি হয়, ঠিক আছে? হিস্টোন প্রোটিন কি কি দিয়ে তৈরি হয়? এই তিনটা দিয়ে, আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন এইসব দিয়ে তৈরি হয়। এই জিনিসটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, কি কি দিয়ে তৈরি হয়। আচ্ছা, অ্যাডিনিনের সঙ্গে আবার আর্জিনিন গুলিয়ে ফেলিস না কিন্তু। অ্যাডিনিন কি ছিল বল? সুগার ছিল, তাই না? শর্করা ছিল, ডিঅক্সিরাইবোজ শর্করা একটা, পিউরিন। অ্যাডিনিন আর গুয়ানিন ছিল কি? পিউরিন। আচ্ছা, কি বলেছে এবার দেখ, এরা ক্ষারীয় প্রকৃতির হওয়ায় সহজেই আম্লিক ডিএনএ অণুর সাথে যুক্ত হয়ে যেতে পারে। তাহলে ডিএনএ যেটা ছিল সেটা ছিল অ্যাসিড টাইপের, ঠিক আছে? আর এরা কি হচ্ছে? হিস্টোনটা ক্ষারীয়, যেন অ্যাসিড আর ক্ষার ভালো করে যুক্ত হয়ে যেতে পারছে। আচ্ছা, এছাড়া অন্যান্য আম্লিক অ্যামাইনো অ্যাসিড, ট্রিপ্টোফ্যান ও টাইরোসিন দিয়ে তৈরি যেগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, সেগুলি কি বলেছে? প্রোটিনগুলিকে নন হিস্টোন প্রোটিন বলা হয়। অন্যান্য আম্লিক অ্যামাইনো অ্যাসিড প্রোটিন যেগুলো আছে, কিছু কিছু প্রোটিন আছে, মানে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড প্রোটিন আছে যেগুলো প্রকৃতিতে কি হয়? আম্লিক হয়, তাদেরকে কি বলা হয়? নন হিস্টোন প্রোটিন বলা হয়। বোঝা গেল? নর্মালি কি দিয়ে তৈরি? ক্ষারীয়, ঠিক আছে? কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কয়েকটা জিনিস আলাদা রকম আছে, যেটা আম্লিক টাইপের হয়, তবু আম্লিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি তৈরি হয়? প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত হয় সবসময়, এটা মনে রাখবি। অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি গঠিত হয়? প্রোটিন গঠিত হয়। তো এই নন হিস্টোন প্রোটিনটা যেহেতু ক্ষারীয়, তাহলে এটা মানে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় যে কিছু কিছু আছে, যেমন টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান, এরা আম্লিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত, ঠিক আছে? এরা হচ্ছে একটু ব্যতিক্রম টাইপের বলতে পারিস। আচ্ছা, আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন কি হয়ে গেল তাহলে? ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত, নন হিস্টোন, হিস্টোন। আর এরা কি হয়ে গেল? ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন আম্লিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। আচ্ছা, ক্রোমোজোমের স্বল্প স্থানে অধিক ডিএনএ সংকলনের জন্য ডিএনএ অণুটিতে প্রোটিনগুলি যুক্ত হয় এবং এর ফলে ডিএনএ পাকিয়ে ছোট হয়ে যায় এবং ক্রোমাটিন সৃষ্টি করে। ওই যে বললাম, ওই এরকম গোল গোল তরিয়ে থাকবে, প্রোটিনের দানাগুলো থাকবে, হিস্টোন নন হিস্টোন, এগুলোর চারদিকে কি হয়ে যাবে? এরকম জড়িয়ে জড়িয়ে দলা পাকিয়ে যাবে, আর এরকম সলিড কি তৈরি করবে? সলিড টাইপের একটা স্ট্রাকচার, ক্রোমোজোম তৈরি করে ফেলবে, তাই না? আচ্ছা, এখানে দেখ, ওয়াটসন আর ক্রিকের কথা বলেছে। বিজ্ঞানী ওয়াটসন আর ক্রিক কি করেছিল? ডিএনএর যে দ্বিতন্ত্রী হেলিক্স মডেল আছে, হেলিক্স মানে কি? এই যে সিঁড়ির মতো যে গঠনটা, এটাকেই বলা হয় কি? হেলিক্স। এই স্ট্রাকচারটা দিয়েছিল 1962 সালে নোবেল পুরস্কার পায় তার জন্য, ঠিক আছে? আরেকটা জিনিস কি বলেছে? ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হিসাবে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন ছাড়াও অল্প পরিমাণে কিছু ধাতব আয়নও থাকে। আমরা কি দিয়ে শুরু করলাম? এটা দিয়ে শুরু করলাম যে নিউক্লিক অ্যাসিড থাকবে ক্রোমোজোমের মধ্যে, মানে ডিএনএ থাকবে, আর কি থাকবে? প্রোটিন থাকবে, এই যে হিস্টোনের কথা যেটা পড়লাম। এছাড়াও কি থাকবে? কিছু পরিমাণ বলছে এখানে ধাতব আয়নও থাকবে, যেমন ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন। বোঝা গেল? ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন, এটা তো পড়েছিলাম কালকেই, এটা সম্পর্কে একটু ডিটেইলে এখন পড়তে হবে। ইউক্রোমাটিন কি ছিল? যেটা
কাজ করছিল, তাই না? আর হেটারোক্রোমাটিন কি ছিল? কাজ করছিল না। যেটা কাজ করছিল না। আচ্ছা, দেখ, ক্রোমাটিন জালিকাগুলি রঞ্জিত করলে দুই প্রকার ক্রোমাটিন লক্ষ্য করা যায়, ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন। এবার ইউক্রোমাটিনের কথা বলছে। ক্রোমাটিন তন্তুগুলিকে ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত করলে সক্রিয় জিনযুক্ত, সক্রিয় জিন মানে কি, যেটা কার্যকরী অংশ হবে, ওই জন্যই বলছে সক্রিয় জিন, তাই না, কম কুণ্ডলীকৃত অংশসমূহ হালকাভাবে রঞ্জিত হয়। ঠিক আছে, এদেরকে কি বলা হয়? ইউক্রোমাটিন। তাহলে ইউক্রোমাটিনের কি কি মনে রাখতে হবে আমাদেরকে? প্রথমটা তো আমরা জানি যে যেটা কাজ করবে মানে সক্রিয় জিন যুক্ত হবে, তাই না? আর মনে রাখবি এটা একটু হালকা টাইপের হয়, কুণ্ডলীটা কম হবে, কম কুণ্ডলীকৃত। আর কি বলছে, যেহেতু কম কুণ্ডলীকৃত ওই জন্য আমরা কালারটাও হালকা দেখতে পারবো, তাই না? বৈশিষ্ট্য কি বলছে? ইউক্যারিওটিক জিনোমে, ঠিক আছে, ইউক্রোমাটিনের মাত্রা, জিনোম মানে কি, জিনের পুরো সেটটাকে বলা হয় জিনোম। আচ্ছা, ইউক্যারিওটিক জিনোমে ইউক্রোমাটিনের মাত্রা হেটারোক্রোমাটিনের তুলনায় অনেক বেশি হয়। বোঝা গেল? মানে বেশিরভাগ জায়গায় কি হয়, অ্যাক্টিভ হয়, কাজ করতে পারে। ইউক্রোমাটিন বেশি, মানে ইউক্রোমাটিন যেহেতু কার্যকরী অংশ, তাহলে বেশিরভাগ অংশই কি কাজ করতে পারে ইউক্রোমাটিনে, মানে এই ক্রোমোজোমগুলোর। আচ্ছা, ইউক্রোমাটিন অংশ জিনগতভাবে সক্রিয় হয়, তার জন্যই এই অংশে ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হতে পারে। আমরা দেখেছিলাম ডিএনএ থেকে, তো ডিএনএ সক্রিয় ডিএনএ মানে কি, সেটা কোনো কাজ করছে, আর কাজ কিভাবে করে, প্রোটিন তৈরির মাধ্যমে কাজ করে। আর প্রোটিনটা ডিরেক্ট তো তৈরি করে না, মাঝখানে একটা স্টেপ হয় যে ডিএনএটার গায়ে একটা আরএনএ তৈরি হবে, আরএনএটার থেকে তারপর কি হবে, প্রোটিন তৈরি হবে। ইউক্রোমাটিন অংশেই মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। আচ্ছা, মিওসিস কোষ বিভাজন যখন পড়বো তখন আমরা কি দেখব, ক্রসিং ওভার বলে একটা ঘটনা দেখব। সেই ঘটনাটা কোথায় ঘটে মনে রাখবি, ইউক্রোমাটিন অংশে। আর হেটারোক্রোমাটিন কি, ক্রোমাটিন জালিকাগুলি ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত করলে স্বল্প জিন সমন্বিত, মানে সেখানে অ্যাক্টিভ পার্ট খুবই কম থাকে হেটারোক্রোমাটিনে, ঠিক আছে, অধিক কুণ্ডলীকৃত অংশগুলি গাঢ়ভাবে রঞ্জিত হয়, এগুলোকেই কি বলে, হেটারোক্রোমাটিন বলে। বৈশিষ্ট্য কি বলেছে, ক্রোমোজোমে এর মাত্রা কম থাকে, তাই না? তারপর কি বলেছে, এই জিনটিকে নিষ্ক্রিয় করে, এটি জিনকে নিষ্ক্রিয় করে ও জিনের কাজ নিয়ন্ত্রণ করে, এছাড়া ক্রোমোজোমের গঠন ও অখণ্ডতা বজায় রাখে। তাহলে কিছু কিছু জিনের কাজকে কি করবে, আটকাবে, ঠিক আছে, বাধা দেবে। ধর একটা জিন বলছে যে লম্বা হওয়া নিয়ন্ত্রণ করতে, ঠিক আছে, তো অনেকটা লম্বা হয়ে যাওয়ার কথা ছিল একটা মানুষের, কিন্তু এই জিনটা কি, এটা কি করবে, হেটারোক্রোমাটিন অংশটা এই জিনের কাজকে নিয়ন্ত্রণ করবে, বাধা দিয়ে একে একটা লিমিট পর্যন্তই বাড়তে দেবে, যা খুশি তাই হয়ে যেতে দেবে না, ঠিক আছে। এবার কি বলছে, হেটারোক্রোমাটিন অংশে মিওসিসে কোনো ক্রসিং ওভার ঘটে না, যেটা এখানে ঘটছিল এটা এখানে ঘটে না। আচ্ছা, এবার কি বলছে, ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনের পার্থক্য। এটা দেখলাম ইন্টারফেস দশায় ইউক্রোমাটিন কি হালকা বর্ণ ধারণ করে, এটা গাঢ় বর্ণ ধারণ করে। জিনগত মেইন পার্থক্য হচ্ছে এটা জিনগত সক্রিয়তা এখানে থাকে, এখানে সক্রিয়তা কোনো থাকে না, নিষ্ক্রিয় হয়। এখানে ক্রসিং ওভার ঘটে, এখানে ক্রসিং ওভার ঘটে না। এটা পরিমাণে বেশি থাকে, এটা পরিমাণে কম থাকে। আরেকটা পার্থক্য কি হবে বল? বলছি যে যখন পার্থক্যগুলো লিখবো তখন কি বিষয়টা লিখতে হবে? হ্যাঁ, লিখবি, লিখলে ভালো, নাহলে তোরই তো বেশি লিখতে হবে। এই কথাটা দুই জায়গায় লিখতে হবে, এখানে কি তুই এক জায়গায় লিখে দিলি, এখানে কি লিখবি, জিনগত সক্রিয়তা, ঠিক আছে, এখানে এত বড় লেখার দরকার নেই, তুই লিখবি ডিরেক্ট শুধু সক্রিয় শব্দটা লিখবি, এখানে শুধু নিষ্ক্রিয় শব্দটা লিখবি, গোটাটা লেখার কোনো দরকার নেই। জায়গায় তো থাকে না অতটা। হ্যাঁ, ওই জন্যই মানে দুটা, জিনগত সক্রিয়তা বেশি, জিনগত সক্রিয়তা নেই, এরকম দুটা লেখার বদলে তুই একবারেই লিখতে পারবি জিনগত সক্রিয়তা, তুই কমন নিয়ে এখানে লিখে দিলি, এখানে লিখলি সক্রিয়, এখানে লিখলি নিষ্ক্রিয়, তাড়াতাড়ি হবে। পরীক্ষায় তো টাইম বাঁচানোটা একটা বড় ফ্যাক্টর, তাই না? যদি পড়াশোনা করে যাস, আর না করে গেলে যতই টাইম দেখ কি আর করবি। আচ্ছা, এবার কি বলছে, কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু ও অন্যান্য গঠনগত অংশ। এবার আমরা এই ভেতরের জিনিসপত্র পড়ে নিলাম, ক্রোমোজোমের ভেতরে কি কি থাকে সেগুলো পড়ে নিলাম। এখন আমরা আবার ওই
মেইন যে আমাদের টপিকটা ছিল এই চ্যাপ্টারের কোষ বিভাজন সেদিকে এন্টার করবো আবার, তাই না? দেখ, কোষ বিভাজনের পড়ার আগে আমাদের কি কি অংশ কোষ বিভাজনে সাহায্য করে সেই জিনিসগুলো আমাদের একটু পড়ে নিতে হবে, ওগুলো এখানে দিয়েছে। আচ্ছা, প্রথমে আছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস ক্রোমোজোম ধারণ করে, ঠিক আছে? কোষ বিভাজনের সময় ক্রোমোজোম বিভাজিত হয় এবং বংশগত বৈশিষ্ট্যগুলি জনিত্রী কোষ থেকে অপত্য কোষে চলে যায়। জনিত্রী কোষ মানে বাবা মা, আর অপত্য কোষ মানে ধর আমরা। নতুন কোষ। তাহলে ক্রোমোজোম মানে যেই জিনিসটা আমাদের সব মেইন, আমাদের সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা, আর এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্যগুলিকে ট্রান্সফার করার জন্য সেটা কে করে? আমাদের ক্রোমোজোম, ডিএনএ, তাই না? সেটাই মেইন। সেটা কোথায় থাকে? সেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে, ওটাই বলেছে। কোষ বিভাজনের আগে ডিএনএ প্রতিলিপি তৈরি হয়, ফলে কোষ বিভাজন সম্ভব হয়। ওই যে আমরা কালকে পড়েছিলাম যে এরকম, এটা কি একটা জাস্ট নতুন নতুন ক্রোমোজোম ছিল, তাই না? এটা হচ্ছে ওই মাঝখান থেকে ছিঁড়ে যাওয়ার পর একটা কোষে যখন তৈরি হচ্ছিল, একটা প্রথমে এরকম ছিল, তারপর মাঝখান থেকে ছিঁড়ে গিয়ে কি হচ্ছিল, একটা কোষে এটা চলে যাচ্ছিল, আরেকটা নতুন কোষে এটা চলে যাচ্ছিল, দুটা কোষে দুটা। তো এটা ধর একটা কোষে হয়ে গেল, এটা আরেকটা কোষে হয়ে গেল, এরকম আরও আছে, আমি একটা দেখালাম। তারপর এটা কি করবে, এটা আবার যখন সময় যাবে একদম সেম টু সেম এর গায়ে আরেকটা তৈরি হবে, এর গায়ে আরেকটা তৈরি হবে, মানে অ্যাকচুয়ালি এরকম হয়ে যাবে, আবার সিঙ্গেল থেকে এরকম ডবল হয়ে যাবে। এটা এই দিকেরটা আর এই দিকেরটা একদম হুবহু সেম হবে। কেন এটা ডবল হয়ে যায়? কারণ আবার এটা বিভাজন হয়ে যেন দুটা কোষে দুটা চলে যায়, তাই না? তো ওটাকেই কি বলছে, ডিএনএটা প্রতিলিপিকরণ ঘটে, একটার গায়ে এরকম করে আরেকটা তৈরি হয়ে যায়, ঠিক আছে? ওটাই বলেছে যে কোষ বিভাজনের আগে, যখন বিভাজন হবে তার আগে ডিএনএ প্রতিলিপিকরণ তৈরি হয়, এই জন্যই কোষ বিভাজনটা সম্ভব হয়, নাহলে তো সম্ভবই হতো না। কিভাবে হবে? একটাই যদি থাকে, কাকে চিড়ে এদিকে আর ওদিকে পাঠাবে, তাই না? এবার কি সেন্ট্রোজোম ও মাইক্রোটিউবিউল। প্রাণী কোষের সেন্ট্রোজোম কোষ বিভাজনকালে কোষের দুই মেরুতে বিন্যস্ত হয় ও মাইক্রোটিউবিউল দ্বারা বেমতন্তু তৈরি হয়। মাইক্রোটিউবিউল হলো কোষের সাইটোপ্লাজমে অবস্থিত টিউবিউলিন নামক, এই যে প্রোটিনটার নাম একটু ইম্পর্টেন্ট, টিউবিউলিন নামক প্রোটিন নির্মিত নলাকার অংশ বিশেষ, ঠিক আছে? জনিত্রী কোষের ক্রোমোজোমগুলি বেমতন্তুর সাথে যুক্ত হয় ও বেমতন্তুর সংকোচনের ফলে কোষের দুই মেরুর দিকে চালিত হয়। আমরা এরকম একটা ছবি পড়েছিলাম যখন বেসিকটা পড়েছিলাম, যে এরকম করে সেন্ট্রোজোম থাকে কোষের দুই প্রান্তে, তাই না? এরকম করে থাকে, মাঝখানে কি ক্রোমোজোমগুলো এরকম এক্স আকৃতির যেগুলো ছিল সেগুলো এরকম করে ছড়িয়ে থাকে, আরও থাকতে পারে এরকম। তারপর কি হয়, এখান থেকে একটা এরকম সুতার মতো কানেক্টেড হয়, এদিক থেকেও একটা সুতার মতো কানেক্টেড হয়, এগুলো সব পড়িয়েছি, তাই না? এই সুতা, এগুলোকে কি বলা হয়, এই গোল গোলগুলোকে বল, দুটা ড্রামের মতো, এদেরকে বলা হয় সেন্ট্রোজোম, আর এক একটাকে বলা হয় সেন্ট্রিওল। দুটা সেন্ট্রিওল মিলে একটা সেন্ট্রোজোম গঠন হলো, ঠিক আছে? তো এই সেন্ট্রোজোম থেকে এই যে এই সুতার মতো জিনিসগুলো আছে, এদেরকে কি বলা হয়? বেমতন্তু। কি বললাম? বেমতন্তু, ঠিক আছে? এই বেমতন্তুগুলো কি হবে? সংকোচন হবে। সংকোচন মানে ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে কি ওপরের দিকে টানবে, এ নিচের দিকে টানবে, তাহলে কি হবে? এটা মাঝখান থেকে ছিঁড়ে যাবে, যেটা একটু আগে বললাম, তাই না? এই জিনিসটা আর এই জিনিসটা তো সেম ছিল, একটার গায়ে আরেকটা তৈরি হচ্ছে প্রতিলিপিকরণ, কারণ যাতে কোষ বিভাজনের সময় ছিঁড়ে যাওয়ার সময় দুটা নতুন কোষ দুটা পেয়ে যায়। আচ্ছা, আর মাইক্রোটিউবিউলের কথা কি বলেছে? সাইটোপ্লাজমে অবস্থিত টিউবিউলিন নামক প্রোটিন নির্মিত নলাকার গঠন বিশেষ, ঠিক আছে? এগুলো কি করে? জনিত্রী কোষের ক্রোমোজোমগুলি বেমতন্তুর সাথে যুক্ত হয় এবং বেমতন্তুর সংকোচনের ফলেই, এটাই তো দেখলাম একটু আগে, এখনই, তাই না? আচ্ছা, রাইবোজোম, ওই রশির মতো যেটা ছিল সেটা হচ্ছে বেমতন্তু। রাইবোজোম কি বলছে? এটি পর্দাবিহীন একটা অঙ্গাণু যেটা কোষের সাইটোপ্লাজমে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। কি করে? রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। প্রোটিন সংশ্লেষের মাধ্যমে আমাদের দেহের সব কাজ হয়, হাইট কেমন হবে, কালার কেমন হবে, যা কিছু আমাদের নিয়ন্ত্রণ হয়। ডিএনএ থেকে ডিএনএ যে কোনো কাজ কিভাবে করবে? প্রোটিন সংশ্লেষের মাধ্যমে। এই প্রোটিন সংশ্লেষেরই একটা ধাপে কে সাহায্য করে? রাইবোজোম। ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে রাইবোজোম, রাইবোজোম থেকে প্রোটিন।
তাই একে কোষের প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়। কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি, যেহেতু এর থেকে প্রোটিনটা সৃষ্টি হচ্ছে ফাইনালি। এই প্রোটিনগুলি ক্রোমোজোম, কোষীয় অঙ্গাণু, সাইটোপ্লাজম গঠন করে, যেগুলি কোষ বিভাজনে অংশগ্রহণ করে। ঠিক আছে, কোষের বিভিন্ন উপাদানও কি প্রোটিন দ্বারাই তৈরি হয়, ওটাই এখানে বলেছে। তারপর মাইটোকন্ড্রিয়া তো জানিসই, কোষের শ্বসনের দ্বারা খাদ্যবস্তুর জারণ ঘটে, ফলে শক্তি উৎপন্ন হয় যা এটিপি অণুতে আবদ্ধ থাকে। এই এটিপি কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। বোঝা গেল? এই শ্বসন মানে কিন্তু ওই যে শ্বাসকার্য চালাচ্ছি সেটা না, শ্বাসকার্য চালিয়ে যে অক্সিজেনটা নিচ্ছি সেটা যেই কাজটা করবে সেই কাজটা হচ্ছে শ্বসন। শ্বাসকার্য হচ্ছে কি অক্সিজেন বাইরের পরিবেশের সঙ্গে দেহের পরিবেশে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হচ্ছে কি শ্বাসকার্য। কিন্তু শ্বসন যখন বলছি সেটা ওই যে আমরা শ্বাসকার্যের যে অক্সিজেনটা নিয়েছিলাম সেই অক্সিজেনটা এসে আমাদের কোষে যেই কাজটা করবে, মানে খাবারকে ভেঙে খাবার থেকে কি করবে, খাবারটাকে পুড়িয়ে টুড়িয়ে ওখান থেকে এনার্জি তৈরি করবে, সেটাকে আমরা বলবো শ্বসন। শ্বসন আর শ্বাসকার্য কখনো কনফিউজড হবি না, কনফিউজ হবি না। আচ্ছা, এবার কি কোষ বিভাজনের তাৎপর্যের কথা বলেছে। কি কোষ বিভাজনের কি গুরুত্ব দেখ। প্রথমেই বলেছে বৃদ্ধি, তাই না? বৃদ্ধি, কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, যা জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটায়। যেমন কোষ বিভাজনের মাধ্যমেই এককোষী জাইগোট থেকে বহুকোষী ভ্রূণের পরিস্ফুরণ ঘটে। আমরা সবাই জানি সব জীবই কি এই একটা তোর স্পার্ম আর একটা ওভাম থেকে কি হচ্ছিল, একটা জাইগোট তৈরি হচ্ছিল, কালকেই দেখেছি। সেই এককোষী জাইগোট থেকেই সব জীব জগতের সৃষ্টি, আমি তুই যা কিছু আছে সবাই কি গাছপালা সবাই এই একটা কোষ থেকেই সৃষ্টি হয়েছে। এই একটা কোষকে আমরা কি বলি? জাইগোট, ফার্স্ট সেলটাকে। এটা তারপর বিভাজিত হবে, আরও বিভাজিত হবে, এগুলো বিভাজিত হবে সমানে, এরকম হয়ে 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 আমাদের অনেকগুলো কোষ তৈরি হবে। এরকম অসংখ্য কোষ তৈরি হওয়ার পরে আমাদের মানে আমরা তৈরি হই। ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে? রিপ্রোডাকশন, প্রজননের ক্ষেত্রে কি বলেছে? কোষ বিভাজনের ফলে জনন কোষ তৈরি হয়, যা উন্নত জীবে যৌন জননে সাহায্য করে। এবং আর কি বলেছে? অঙ্গজ জনন আর অযৌন জননের মাধ্যমে জীবের সংখ্যা বৃদ্ধিতেও এর গুরুত্ব অপরিসীম। তাহলে আমাদের এই যে আমরা দেখেছিলাম যে দেহকোষ ছিল 2n, আর n মানে কি ছিল বল? n মানে জনন কোষ ছিল, তাই না? এখান থেকে এটা কিভাবে তৈরি হচ্ছিল? এখান থেকে এটাও তৈরি হচ্ছিল একটা কোষ বিভাজনের মাধ্যমে। প্রথম দিন আমি বলেছিলাম যে দুই ধরনের কোষ বিভাজন হয়, হয় 2n থেকে 2n হবে, যেটাকে আমরা মাইটোসিস বলি, আর আরেকটা হচ্ছে কি যেটা জনন কোষের ক্ষেত্রে হয়, জনন মাতৃকোষ থেকে মানে 2n থেকে n হয়, সেটাকে আমরা কি বলি? মিওসিস বলি। ঠিক আছে? তাহলে 2n থেকে 2n হলে সেটাকে মাইটোসিস বলি, 2n থেকে n হলে সেটাকে আমরা মিওসিস বলি। এটা জনন কোষেই খালি দেখা যায়, কারণ 2n থেকে এরকম মায়ের দেহে 2n থেকে n হবে, আবার বাবার দেহেও কি হবে? বাবার দেহেও এরকম 2n থেকে n হবে। ঠিক আছে? জনন কোষ তৈরি হবে এরকম করে, এইগুলোই আবার যুক্ত হয়ে কি হয়ে যাবে? 2n তৈরি হয়ে যাবে, 2n একটা জাইগোট তৈরি হয়ে যাবে, সেই জাইগোট থেকে নতুন অপত্য সৃষ্টি হবে। ঠিক আছে? তো এই 2n থেকে n যদি না তৈরি হতো তাহলে এই আমাদের আবার 2n তো তৈরি হতে পারতো না, তাই না? তাহলে কি হয়ে যেত? 2n মিলে 4n হয়ে যেত। তাহলে প্রজাতির সংখ্যা মানে প্রজাতিটাই চেঞ্জ হয়ে যেত। তাহলে প্রজাতির অস্তিত্ব বজায় রাখার জন্য এই মিওসিস কোষ বিভাজন খুব গুরুত্বপূর্ণ, যে 2n থেকে n হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আর অঙ্গজ জনন আর অযৌন জনন, যেটা মানে গাছের ডাল থেকে ধর আমরা ডাল পুঁতে দিলাম আরেকটা গাছ তৈরি হয়ে গেল, সেখানেও তো তোর কোষ বিভাজনই হচ্ছে, তাই না? কোষ বিভাজনের মাধ্যমেই ওই ডালটার থেকে আবার নতুন মূল তৈরি হচ্ছে, ডালটা বৃদ্ধি পাচ্ছে, সব কিছুই হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমেই। তাহলে আমাদের বৃদ্ধি বল আর প্রজননী বল সব কিছুতেই কে সাহায্য করছে? কোষ বিভাজন। আর এই বৃদ্ধি আর প্রজননী এই দুটা জিনিসই এই চ্যাপ্টারের আমাদের মূল বিষয়। জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারের নাম। জীবনের প্রবাহমানতার জন্য আমাদের দুটা জিনিসই লাগবে, এক জীবকে বড় করতে হবে আর এক জীবের থেকে আরেকটা জীব তৈরি করতে হবে, তাহলেই তো জীবন প্রবাহিত হবে, তাই না? না হলে তো জীবন প্রবাহিতই হবে না। দুটার জন্যই আমাদের কি দরকার? কোষ বিভাজন দরকার। আরেকটা কি বলছে? ক্ষয়পূরণ, মানে আমাদের ক্ষতস্থান যেখানে হয়, হাত পা কেটে গেল, গাছের ডাল ভেঙে গেল, সব জায়গায় কি হয়? কিছু সময় পর সব রিপেয়ার হয়ে যায় নিজে নিজে। ঠিক আছে? সেগুলো কিভাবে রিপেয়ার হয়? কোষ বিভাজনের দ্বারাই, তাই না? দেহের ক্ষতস্থান নিরাময় ও কলা বা অঙ্গের পুনরুৎপত্তিতে
এটি একটি আবশ্যক পদ্ধতি, যেমন টিকটিকির লেজ। ঠিক আছে, এটা যখন ছুটে যায় টিকটিকির লেজ, তারপর কি হয়, আবার লেজ তৈরি হয়ে যায়, কোষ বিভাজনের মাধ্যমেই হয়। তারপর কি বলছে, কাঁকড়ার বিনষ্ট পদের স্থানে নতুন পদের সৃষ্টি হয়। কাঁকড়ার যদি পাটা ভেঙে যায়, ঠিক আছে, আবার নতুন করে নতুন পা সৃষ্টি হয়। সেটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু প্রাণীর ক্ষেত্রেই হয়। যেমন টিকটিকির লেজ তৈরি হয়, অন্যান্য কারো হয় না। কুকুরের লেজ কেটে গেলে কি লেজ তৈরি হবে? হবে না। সেরকম পা যদি তোর ছুটে যায়, টিকটিকির পা ছুটে গেলে টিকটিকির কিন্তু পা তৈরি হবে না, কিন্তু কাঁকড়ার হয়ে যাবে আবার। তাহলে এক একটা জীবের এক একটা বৈশিষ্ট্য বিশেষ ধরনের। আচ্ছা, এবার কি বলছে, কোষ বিভাজনের প্রকারভেদ। আমরা কি বলেছিলাম, মাইটোসিস 2n থেকে 2n, আরেকটা বলেছিলাম মিওসিস, তাই না? এছাড়াও আরেক ধরনের কি হয়, অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসটা নিম্ন শ্রেণীর জীবে দেখা যায়। আমাদের মধ্যে কি দেখা যায়, আমাদের দেহে উন্নত প্রাণীর সব, মানে সব উন্নত প্রাণীর দেহে কি দেখা যায়, মাইটোসিস আর মিওসিস। আচ্ছা, তার আগে আমাদের অ্যামাইটোসিসটাও পড়ে নিতে হবে, আছে যেহেতু, তাই না? নিম্ন শ্রেণী বলতে কোন জীব স্যার? এই এককোষী যারা আছে, অ্যান্টামিবা, অ্যামিবা, আচ্ছা, এইসব। দেখ, অ্যামাইটোসিসের ক্ষেত্রে কি বলেছে, নিম্ন শ্রেণীর জীবে যে বিভাজন পদ্ধতিতে ক্রোমোজোম ও বেমতন্তু গঠন ছাড়াই, ক্রোমোজোমও গঠন হবে না, বেমতন্তুও গঠন হবে না। ঠিক আছে, মানে আমাদের নিউক্লিয়াসের ভিতরে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে কি ছিল, ক্রোমাটিন তন্তু। এখানে ক্রোমাটিন তন্তু থেকে আমরা দেখতাম কি, ক্রোমোজোম, মানে কোষ বিভাজনকালে এই ক্রোমাটিন তন্তুটাই এরকম করে ক্রোমোজোম হয়ে যাচ্ছিল, তাই না? কিন্তু আমাদের এই কেসটা হবে অ্যামাইটোসিস, সেখানে ক্রোমাটিন তন্তু থেকে এরকম ক্রোমোজোম তৈরি হবে না, আগেই বিভাজন হয়ে যাবে। ঠিক আছে, কোনো দরকারই নেই ক্রোমোজোম তৈরি হওয়ার, বোঝা গেল? আর বেমতন্তুও গঠন হবে না। বেমতন্তুকে একটু আগেই বললাম যে ক্রোমোজোম তৈরি হবে, ক্রোমোজোমগুলো দুই প্রান্তে চলে যাবে, এরকম সুতার মতো গঠন। হ্যাঁ, ওগুলোর কোনো দরকারই নাই এত কিছুর, খুব সিম্পলভাবে এটা হয়ে যাবে। তাহলে কি বলছে, নিম্ন শ্রেণীর জীবে যে কোষ বিভাজন পদ্ধতিতে ক্রোমোজোম ও বেমতন্তুর গঠন ছাড়াই কি হয়, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে যায় আর দুটো অপত্য কোষের সৃষ্টি করে, তাকে কি বলছে, অ্যামাইটোসিস বলে। ধর এই একটা কোষ ছিল, ঠিক আছে, কোষের ভিতর নিউক্লিয়াসের ভিতর এরকম ক্রোমাটিন তন্তু ডিরেক্ট এরকম মাঝখান থেকে বিভাজিত হয়ে কি হয়ে গেল, দুটা হয়ে গেল। এখানে ক্রোমোজোমের সংখ্যার কোনো ব্যাপারই নেই, ক্রোমোজোমই তৈরি হচ্ছে না, তাই না? ওই নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের ভিতর যে ক্রোমাটিন তন্তু ছিল এরকম, এরাই কি হয়ে যাচ্ছিল, এরাই ডবল হয়ে যাচ্ছিল। এই অবস্থাতেই এদের মধ্যে বলছি, এদের মধ্যে ক্রোমোজোমের কোনো গল্প নেই, এরাই কি হয়ে যাচ্ছিল, এরকম পেঁচানো অবস্থাতেই ধর এরকম করে ডবল হয়ে যাচ্ছিল, তারপরে দুটো আলাদা হয়ে নিজেই এরকম করে তৈরি হয়ে যাচ্ছিল। মানে ক্রোমোজোমের কোনো ব্যাপারই নেই এখানে, সংখ্যা ডবল হলো, ভাগ হলো, ওগুলো কোনো গল্পই নেই। নিম্ন শ্রেণীর এককোষী জীব যেমন ব্যাকটেরিয়া, তারপর ইস্ট, অ্যামিবা, প্যারামেসিয়াম, ঠিক আছে, এদের ক্ষেত্রে কি হয়, এই প্রকার কোষ বিভাজন আমাদের দেখতে পাই। সব ব্যাকটেরিয়ায় কি সবসময় মনে রাখবি এককোষী হয়। আমি বাঘকে খুব ভালো লাগে। দেখ ব্যাখ্যা, এই যে ছবিটা দেখ, ছবি দেখেই বোঝা যাচ্ছে যে এরকম ছিল, মাঝখান থেকে চ্যাপ্টা হওয়া শুরু করলো, নিউক্লিয়াসটাও চ্যাপ্টা হলো, সাইটোপ্লাজমটাও চ্যাপ্টা হওয়া শুরু করলো, আরও চ্যাপ্টা হলো, এরকম করে দুটা হয়ে গেল, খুব সোজা এটা। ঠিক আছে, ব্যাখ্যায় দেখ কি বলেছে, পড়ে নিই একবার। অ্যামাইটোসিস একটি সরল ও প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি যার দ্বারা নিম্ন শ্রেণীর জীবের দ্রুত বংশবিস্তার ঘটে। যেহেতু সরল তাই তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? ওই জন্য দ্রুত বংশবিস্তার ঘটবে, ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যায়। এই ধরনের কোষ বিভাজনে বেমতন্তু গঠন হয় না, দেখলাম আমরা একটু আগেই। এই কোষ বিভাজনের সময় কোষ এবং কোষের নিউক্লিয়াসটি দৈর্ঘ্যে বৃদ্ধি পায় এবং ডাম্বেল আকৃতি গঠন করে। এই যে ডাম্বেলের মতো আকার ধারণ করছে, এটা দেখ, তাই না? ডাম্বেল মানে জানিস তো? হ্যাঁ, ওগুলো ওই যে মাঝখানে যেটা রাখা আছে ওটা ডাম্বেল, ওটার মতোই শেপটা কিছুটা, তাই না? আচ্ছা, এক্ষেত্রে কি বলেছে, নিউক্লিয়াসটি সরাসরি ভাগ হয়ে যায় বলে একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। প্রত্যক্ষ কোষ বিভাজন কি?
বল অ্যামাইটোসিসকে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন নাম দিই, তাই না? আচ্ছা, এবার কি বলছে, নিউক্লিয় পর্দার বিলুপ্তি, ক্রোমোজোমের আবির্ভাব, ক্রোমোজোমীয় চলন কিছুই এক্ষেত্রে ঘটে না। নিউক্লিয় পর্দাটা আমি আগে বলেছিলাম কালকেই, যেরকম নিউক্লিয় পর্দা যেটা ছিল সেটা কি এরকম মাঝখান থেকে কেটে যায় কোষ বিভাজনের সময়, তাই না? সেটাও এখানে কি দেখা যায় না। কি হলো? হ্যাঁ, আচ্ছা, এবার কি বলেছে, এই পদ্ধতিটিতে শক্তির চাহিদাও কম, মানে বেশি শক্তি লাগে না, অল্প শক্তি দিয়েই হয়ে যাবে। এবার হচ্ছে তোদের মাইটোসিস, ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়া, মাইটোসিসে কি হয় সেটা বলেছে, যে এখানে প্রথমে হালকা হালকা করে বলেছে, পরে আবার ডিটেইলে বলা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, যে পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতিতে দেহের নিউক্লিয়াস, দেহকোষের যে নিউক্লিয়াস আছে, দেহকোষ, জননকোষ কিন্তু নয়, কি কোষ বলছে, দেহকোষের নিউক্লিয়াস, ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম প্রত্যেকেই মাত্র একবার বিভাজিত হয়ে মাতৃকোষের সম আকৃতির, সম বৈশিষ্ট্যের এবং কি সমান সংখ্যক ক্রোমোজোম যুক্ত দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে কি বলা হচ্ছে, মাইটোসিস বলা হচ্ছে। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। প্রথমেই বলেছে কি দেহকোষের, যে পদ্ধতিতে দেহকোষের নিউক্লিয়াস, অন্যান্য কোষ না কিন্তু, শুধু দেহকোষ। এখানে কি হয়, ক্রোমোজোম, সাইটোপ্লাজম প্রত্যেকেই একবার মাত্র বিভাজিত হয়। এটা যখন আমরা ডিটেইলে পড়বো তখন বুঝবো যে একবার কেন বলেছে, এই কথাটা কেন বলেছে। মিওসিসে অ্যাকচুয়ালি দুইবার বিভাজন ঘটে। 2n থেকে যখন 2n সৃষ্টি হচ্ছে তখন জাস্ট একবারই বিভাজন হচ্ছে, কিন্তু 2n থেকে যখন আমাদের n তৈরি হচ্ছে তখন দুইবার বিভাজিত হচ্ছে, ঠিক আছে? একবার 2n থেকে n এরকম হয়, দুটা 2n থেকে ভেঙে দুটা n হয়ে গেল, আবার মাইটোসিসের মতোই সেম ভাবে n থেকে আবার n হয়ে যায় দুটা করে, মাইটোসিসের মতোই আবার n থেকে n হয়ে যায় দুটা করে। তাহলে মিওসিসের যে সেকেন্ড পার্টটা আছে সেটা একদম এই মাইটোসিসের মতোই সেম ভাবে হয়, কিন্তু মিওসিসে তাহলে কয়বার বিভাজন হচ্ছে, এখানে একবার দেখলাম n থেকে যখন n হলো, আর এখানে এগুলোতে আরেকবার করে হচ্ছে, দুবার টোটাল, বাট এখানে কি একবারই হচ্ছে। আচ্ছা, কি বলেছে দেখ, ওগুলো আমরা পরে আবার ডিটেইলে পড়বো, এখন না বুঝলেও সমস্যা নেই। তাহলে প্রথমে বললাম দেহকোষের মধ্যেই হবে, আর কোষ বিভাজন কয়বার হবে, মাত্র একবার হবে বিভাজিত। আর কি হবে, মাতৃকোষের মানে যে কোষ থেকে সৃষ্টি হচ্ছে সেই কোষের একদম সেম হবে, সম আকৃতি, সম বৈশিষ্ট্য এবং সমান সংখ্যক ক্রোমোজোম যুক্ত। এখানেও 2n ছিল, 2n ইকুয়ালস টু ধর আমাদের কত 46, এখানেও কি হবে 2n ইকুয়ালস টু 46টাই হবে। বাট মিওসিসের ক্ষেত্রে কি হবে, 2n থেকে যেহেতু n হয়ে যাচ্ছে, এখানে 2n ইকুয়ালস টু 46 হবে, আর এখানে আমাদের যে অপত্যগুলো তৈরি হবে চারটা, সেগুলো কি হয়ে যাবে, n ইকুয়ালস টু 23 হয়ে যাবে। 2n ইকুয়ালস টু 46 হলে n ইকুয়ালস টু 23, কালকেই পড়েছি অনেকবার করে, তাই না? আচ্ছা, তাহলে সমান সংখ্যক ক্রোমোজোম যুক্ত, মানে 2 সেট ক্রোমোজোম থেকে 2 সেট ক্রোমোজোমই তৈরি হবে, তাই না? 2n থেকে 2nই তৈরি হচ্ছে, 2 সেট থেকে 2 সেট। এবার কি বলেছে, সংগঠন স্থল, ইউক্যারিওটিক উদ্ভিদ ও প্রাণী প্রায় সমস্ত দেহকোষেই মাইটোসিস ঘটে। দেহকোষ যেখানেই দেখবি সেখানেই কি হবে, মাইটোসিস হবে, তাই না? উদ্ভিদ ও প্রাণীদেহে ভ্রূণের পরিস্ফুরণ ও ফুলের রেণুস্থলী রেণু মাতৃকোষ সৃষ্টি ও প্রাণীর জনন মাতৃকোষের সংখ্যা বৃদ্ধির সময় মাইটোসিস ঘটে। জনন মাতৃকোষ বা রেণু কোষ মানে কি বলতো, রেণু মাতৃকোষ মানে কি, যেগুলো কোষ থেকে, যেই সব 2n থেকে আমাদের n তৈরি হয়, মিওসিস হয়, সেই সব আমাদের 2nগুলোকে সব আমাদের সব কোষ থেকে কিন্তু সব 2n থেকেই কিন্তু n তৈরি হয় না, তাই না? আমাদের সেক্স অর্গানে যেগুলো থাকে কিছু কিছু কোষ, সেক্স অর্গানে যে সব কিছু কোষ থাকে সেখানে 2n থেকে আমাদের কি তৈরি হয়, n তৈরি হয়, তাই না? স্পার্ম আর ওভাম তৈরি হয়। তো সব যে কোনো দেহকোষ কিন্তু এরকম স্পার্ম বা ওভাম তৈরি করে না, যেগুলো আমাদের সেক্স অর্গানে থাকে সেগুলোই করে। তো সেই সব কোষকে আমরা কি বলবো,
বল জনন মাতৃকোষ, যেহেতু জনন কোষ তৈরি হচ্ছে এই কোষটা থেকে, ওই জন্য জনন মাতৃকোষ এদেরকে আমরা নাম দিয়ে দিই। তো জনন মাতৃকোষ সবসময় 2n হয়, 2n থেকে সবসময় আমাদের n তৈরি হয়, কিন্তু এদের সংখ্যাও তো আবার বৃদ্ধি করতে হবে, তাই না? এদের থেকে স্পার্ম আর ওভাম তৈরির সময় 2n থেকে n হচ্ছে, কিন্তু এদের তো সংখ্যাও বৃদ্ধি করতে হবে, আমাদের তো একটা স্পার্ম বা একটা ওভাম তৈরি হয় না, না? তো এদের সংখ্যা বৃদ্ধির সময় 2n থেকে 2nই তৈরি করতে হবে। সংখ্যা বৃদ্ধির সময় তাহলে কি থাকবে? 2n থেকে 2n মানে মাইটোসিস, তাই না? 2n থেকে 2n মানে মাইটোসিস করতে হবে। তাহলে সংখ্যা বৃদ্ধির সময় জনন মাতৃকোষেও সংখ্যা বৃদ্ধির সময় কিন্তু মাইটোসিসই ঘটে, কিন্তু যখন জনন কোষ তৈরি করছে তখন আমাদের মিওসিস ঘটছে। আচ্ছা, এবার ব্যাখ্যা দিয়েছে দেখ। মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে বিভাজনক্ষম দেহ মাতৃকোষটি একবার মাত্র বিভাজিত হয় আর হয়ে কি করে? দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এক্ষেত্রে জনিত্রী কোষ মানে মাতৃকোষ যেটাকে বলছে, এবং নতুন উৎপন্ন হওয়া অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে, দুটাতেই কি থাকে? 2n করে থাকবে, 2 সেট করে থাকবে, তাই না? জনিত্রী কোষেও থাকবে 2n, আর যেটা হচ্ছে অপত্য কোষ থাকবে, যেটা সৃষ্টি হলো অপত্য কোষ, সেটাতেও থাকবে 2n। তাই মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বা সদৃশ বিভাজন বলা হয়, সদৃশ বিভাজন বলা হয়। এক্ষেত্রে মাতৃকোষ ও অপত্য কোষে একই বৈশিষ্ট্য যুক্ত হয়। মাইটোসিসে মাতৃকোষ ডিপ্লয়েড হলে অপত্য কোষগুলিও ডিপ্লয়েডই হবে, আবার মাতৃকোষ যদি হ্যাপ্লয়েড হয় তাহলে অপত্য কোষগুলিও হ্যাপ্লয়েডই হবে, মানে 2n থেকে 2nই হবে। আবার কোনো কোনো জায়গায় দেখা যায়, খুব কম জায়গায় হলেও দেখা যায় যে n কোষটার মধ্যেই আবার কি হচ্ছে বল, 2n এন না, এন কোষটার থেকেই আবার এন কোষ তৈরি হচ্ছে, মানে সেম থাকা নিয়ে কথা। সেম যদি থাকে ক্রোমোজোম সংখ্যা, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের মাইটোসিস, আর যখনই অর্ধেক হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে মিওসিস, তাই না? বেশিরভাগ ক্ষেত্রেই 2n থেকে 2n হয়, ওই জন্য এটাই আমরা জেনারেলি পড়ি। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় n থেকেও n হচ্ছে, সেটাও কি হয়ে যাচ্ছে? মাইটোসিসই কিন্তু হয়ে যাচ্ছে। মিওসিস খালি একমাত্র একটা জিনিসকে আমরা বলবো, যখন 2n থেকে n হবে সেই জিনিসটাকে আমরা মিওসিস বলবো। যখন সংখ্যাটা হাফ হয়ে যাবে, সংখ্যাটা কমে যাবে, সেটাকে আমরা মিওসিস বলবো। আর যখন সেম সেম থাকবে 2n থেকে 2n, n থেকে n, 3n থেকে 3n, 5n থেকে 5n, সেটাকে হচ্ছে কি? মাইটোসিস। আচ্ছা, এই দেখ লিখেই দিয়েছি, এটি পরে বিশদে আলোচিত হবে। মিওসিস, মিওসিসে কি বলেছে? জনন কোষ ও রেণু উৎপাদনের জন্য, জনন কোষ মানে প্রাণীদেরগুলোকে যে সাধারণত জনন কোষ বলা হয়, আর উদ্ভিদের কি? রেণু বলা হয়, ওগুলোকেই সেম জিনিসকে রেণু বলা হয়। যে কোষ বিভাজন পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয়, ঠিক আছে, দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ তৈরি করে, তাকেই মিওসিস বলা হয়। একটু আগেই বললাম যে এরকম করে তোর 2n ছিল, মিওসিসের কথা বলছি। 2n থেকে প্রথমে কি হয়ে গেল? মিওসিস হয়ে মিওসিস 1 বলে যেটাকে অ্যাকচুয়ালি। মিওসিসের মধ্যে দুইবার বিভাজিত হয়, প্রথমটাকে মিওসিস 1 বলবো, পরেরটাকে মিওসিস 2 বলবো। তাহলে মিওসিস 1-এ কি হয়ে যাবে? 2n থেকে n আর n হয়ে যাবে, ঠিক আছে? আর মিওসিস 2টা একদম মাইটোসিসের মধ্যেই, একদম মাইটোসিসের মতোই, n থেকে কি হবে? nই হবে, দুটা করে। একটার থেকে দুটা হচ্ছে, মাইটোসিসেও তাই হয়। n থেকে nই হচ্ছে, মাইটোসিসেও তাই হয়। যেন মিওসিস 2টা একদম কার মতো? মাইটোসিসের মতোই হয়। বাট এই গোটাটাকে মিলে আমরা কি বলি? মিওসিস বলি, তাই না? এই গোটা কোষ বিভাজনটাকে আমরা কি বলি? মিওসিস বলি। তাহলে কয়বার কোষ বিভাজন হচ্ছে? এখানে একবার হচ্ছে আর এখানে আরেকবার হচ্ছে, দুইবার কোষ বিভাজন হচ্ছে মিওসিসের মধ্যে। একটার থেকে কয়টা তৈরি হচ্ছে? ফাইনালি 4টা তৈরি হচ্ছে। একটা জনন মাতৃকোষ থেকে 4টা জনন কোষ তৈরি হচ্ছে। আচ্ছা, এই যে ওই ছবিটাই দিয়েছে এখানে, দেখ যেটা আঁকলাম আগের পেজে। প্রথমটাকে বলছে কি? প্রথমটাকে হ্রাস বিভাজনও বলা হয়, মিওসিস 1। পরেরটাকে সমবিভাজন বলা হয়। সমবিভাজন মানে কেন নাম দিয়েছে? n থেকে যেহেতু n হচ্ছে সেকেন্ডটা, এই জন্য সমবিভাজন, তাই না? এবার দেখ সংগঠন স্থল কি বলেছে? গ্যামেটিক মিওসিস।
প্রাণীদেহের ক্ষেত্রে জনন মাতৃকোষ থেকে জনন কোষ মানে ডিম্বাণু আর শুক্রাণু তৈরির সময় মিওসিস ঘটে, ঠিক আছে। আর সপুষ্পক উদ্ভিদে কি জনন মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় পরাগরেণু এবং ডিম্বাণু যথাক্রমে পরাগরেণু, এদেরকে কি বলা হয় যথাক্রমে মাইক্রোস্পোরোজেনেসিস এই পদ্ধতিটার নাম, আর হচ্ছে কি মেগাস্পোরোজেনেসিস মানে এই জনন মাতৃকোষ থেকে পরাগরেণু তৈরি হওয়ার পদ্ধতিটার নাম কি বলা হয় ইংলিশে মাইক্রোস্পোরোজেনেসিস, আর জনন মাতৃকোষ থেকে ডিম্বাণু তৈরি হওয়ার নাম কি ইংলিশে মেগাস্পোরোজেনেসিস, ঠিক আছে। ছেলেদেরটাকে বলা হয় মাইক্রো মানে ছোট, আর যেটা মেয়েদের ডিম্বাণু সেটাকে বলা হয় মেগা, ঠিক আছে। তো এর নামটা অত ইম্পর্টেন্ট নয় এখন এই চ্যাপ্টারের জন্য, যাই হোক। তারপর কি বলেছে স্পোরিক মিওসিস, ঠিক আছে। অপুষ্পক উদ্ভিদ যেমন কি মস, ফার্ন, রেণুমাতৃকোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে রেণু সৃষ্টি করে, ঠিক আছে। আচ্ছা, অপুষ্পক উদ্ভিদ মানে জানিস তো যেগুলোই ফুল হয় না, তো যেগুলোই ফুল হয় সেগুলোতে ওই নর্মালি যেরকম প্রাণীদের হয় শুক্রাণু ডিম্বাণু, সেরকমই এদের কি হয় পরাগরেণু আর ডিম্বাণু ফুলের ক্ষেত্রে। আর যেটা ফুল ফোটে না যেসব গাছের, সেসব গাছের ক্ষেত্রে এদেরকে আমরা কি নাম দিয়ে দিই রেণু নাম দিয়ে দিই, তাই না। আচ্ছা, সেই সব গাছের উদাহরণ কি বলছে যেমন মস, ফার্ন প্রভৃতির রেণু মাতৃকোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে রেণু সৃষ্টি করে, বোঝা গেল। এবার কি জাইগোটিক মিওসিস, কিছু কিছু ছত্রাক শৈবালের ক্ষেত্রে কি বলছে ডিপ্লয়েড জাইগোট থেকে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়। ওই স্পোর মানেই রেণু, তাই না। এটা গাছের ক্ষেত্রে দেখলাম, আবার কিসের ক্ষেত্রেও দেখছি ছত্রাক শৈবালের ক্ষেত্রেও একই রকম জিনিস দেখতে পাচ্ছি কিছুটা। তাহলে কি দেখতে পাচ্ছি এদের ক্ষেত্রেও ছত্রাক ও শৈবালের ক্ষেত্রে ডিপ্লয়েড জাইগোট থেকে হ্যাপ্লয়েড স্পোর তৈরির সময় এই জাইগোটিক মিওসিস ঘটে, বোঝা গেল। যেমন মিউকর, ছত্রাকের উদাহরণটা দিয়েছে মিউকর, আর শৈবালের উদাহরণটা দিয়েছে স্পাইরোগাইডা। এগুলো মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলেও অত কিছু যায় আসে না, ঠিক আছে। খুব একটা ইম্পর্টেন্ট নয় এখনকার জন্য। ব্যাখ্যা, মিওসিস পদ্ধতি দুটি পর্যায়ে ঘটে। প্রথমে কি হয় ডিপ্লয়েড মাতৃকোষ থেকে প্রথম মিওসিস বা মিওসিস ওয়ানের বিভাজনের ফলে কি হয় দুটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, বোঝা গেল। দুটা হ্যাপ্লয়েড অপত্য সৃষ্টি হয়, একে হ্রাস বিভাজন বলে যেহেতু 2n থেকে n হয়ে যাচ্ছে। আর মিওসিসের দ্বিতীয় বিভাজনটি মিওসিস 2, প্রথম মিওসিসে উৎপন্ন দুটি হ্যাপ্লয়েড অপত্য কোষ, ঠিক আছে। কোথায় গেল সমবিভাজিত হয়ে, হ্যাঁ, সমবিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। মিওসিসের দ্বিতীয় বিভাজনটি মাইটোসিসের মতোই হয় বলে একে মাইটোটিক মিওসিসও বলা হয়। কি বলা হয় মিওসিস 2কে বলা হয় মাইটোটিক মিওসিস, মিওসিস 2কে বলা হয় কি মাইটোটিক মিওসিস। আচ্ছা, এটাও পরে ডিটেইলে আলোচনা করা হয়েছে, তো বলে দিয়েছে। আচ্ছা, মাইটোসিস ও মিওসিস সরাসরি কোষ বিভাজন ঘটে না। মাইটোসিস আর মিওসিস যেই পদ্ধতির কথাই বল তুই, সরাসরি কোষ বিভাজন হয় না, মাঝখানে কি ঘটে একটা মাইটোসিস ও মিওসিস সরাসরি কোষ বিভাজন না ঘটে, কি বলছে দাঁড়া, মাইটোসিস মিওসিসে সরাসরি কোষ বিভাজন না ঘটে কালকে যাবো না, কালকে হয় বলে পূজা বললো। এদিকে দেখ, মাইটোসিস মানে আমরা তো বলেছি কোষচক্রতে ওই কথাটাই বলেছে, কেন বলেছে আবার মানে দুটা কোষ বিভাজনের মাঝখানে কি একটা সময় থাকবে যেখানে কোষটা স্থির থাকবে, বৃদ্ধি পাবে, তাই না। ডিএনএ এর সংখ্যা ডবল হবে, একটা সিস্টার ওই যে ক্রোমাটিড যেটা ছিল ছিঁড়ে দুই প্রান্তে চলে যাচ্ছিল সেগুলো ডবল হবে। কখন হবে এসব? যখন কোষটা বড় হবে তখন হবে, তাই না। ওটাই বলেছে, মাঝখানে একটা ফেজ থাকে। এবার ডিটেইলে পড়তে হবে কোষচক্রটাকে। মানে এতক্ষণ ধরে আমরা পড়লাম কি কোষ বিভাজন কয় প্রকারের হয়। একটা দেখলাম অ্যামাইটোসিস হয়, যেখানে সরাসরি ক্রোমোজোম গঠনের কোনো ব্যাপারই নেই, সরাসরি ভাগ হয়ে যাচ্ছিল মাঝখান থেকে। একটা দেখলাম কি মাইটোসিস হয়, যেখানে 2n থেকে কি হচ্ছিল দুটা n তৈরি হচ্ছিল, তাই না। আরেকটা কি দেখলাম আমরা মিওসিস, যেখানে 2n থেকে প্রথমে
আরে মাইটোসিসে 2n থেকে 2nই তৈরি হচ্ছিল, ভুলভাল বলে দিচ্ছি। আর n থেকেও কি হচ্ছিল, n তৈরি হচ্ছিল, এটা হচ্ছে মাইটোসিস। আর মিওসিসে কি 2n থেকে প্রথমে n তৈরি হচ্ছিল একবার, মিওসিস 1, আর যেটাকে রাশ বিভাজন বলে। আর একটা হচ্ছে মাইটোটিক মিওসিস, যেটা মাইটোসিসের মতোই n থেকে n তৈরি করবে দুটা, এই n থেকে দুটা n তৈরি করবে। তো ফাইনালি কি বলতে পারি আমরা, একটা 2n থেকে 4টা আমাদের n তৈরি হলো। এইটুকু এখন আমরা আপাতত পড়লাম। এবার কোষচক্রটা একটু ডিটেইলে পড়তে হবে, তাই না? দেখ কি বলেছে, যেসব ধারাবাহিক ঘটনার সাহায্যে কোষ বিভাজিত হয়ে অপত্য কোষ গঠন করে তাকে কি বলা হয়, কোষচক্র বলা হয়। একটি কোষ বিভাজনের পর পুনরায় বিভাজন দশায় প্রবেশের আগে কোষটিতে জিন দ্বারা নির্ধারিত কতগুলি ধারাবাহিক ঘটনা পর্যায়ক্রমে ঘটে। এর ফলে কোষটি পরবর্তী বিভাজন দশার জন্য প্রস্তুত হয় আর কি। ঠিক আছে, কোষচক্রের সংজ্ঞা। কোষ বিভাজনে নতুন কোষ সৃষ্টি থেকে পরবর্তী কোষ বিভাজন পর্যন্ত, মানে কোষ বিভাজন হওয়ার ফলে নতুন একটা কোষ তৈরি হয়ে গেল, ঠিক আছে, নতুন কোষগুলো আবার কি হবে, পরবর্তীকালে বিভাজন হবে, তাই না? তাহলে পরবর্তীকালে বিভাজন হয়ে আবার নতুন কোষ সৃষ্টি হবে। তাহলে প্রথম একটা নতুন কোষ থেকে এই কিছুটা সময় গেল, তারপর বিভাজন হলো, আবার নতুন কোষ তৈরি হলো। এই যে গোটা সাইকেলটা, এই গোটা সাইকেলটাকে আমরা কি বলবো, কোষচক্র বলবো। ওটাই বলেছে, দেখ, কোষ বিভাজনে নতুন কোষ সৃষ্টি থেকে পরবর্তী বিভাজন পর্যন্ত কোষে সংঘটিত ধারাবাহিক ছন্দবদ্ধ ও চক্রাকার ঘটনাক্রমকেই কোষচক্র বলা হয়। কোষচক্রের একটা সুন্দর ছবিও দিয়েছে, এই ছবিটা আমরা কি করব, একটু পরে পড়বো, আগে পড়াটা পড়ে নেব, তখন এই ছবিটা পড়লে সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, কোষচক্রের দশাসমূহ। কোষচক্রের প্রধানত দুটি দশা লক্ষ্য করা যায়। একটা কি বলছে, ইন্টারফেজ দশা বা অবিভাজন দশা, আরেকটা কি মাইটোটিক বা বিভাজন দশা। মাইটোসিস নয় কিন্তু, মাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতি একটা, আর কোষ বিভাজন হওয়াটাকেই বলে মাইটোটিক ফেজ। ঠিক আছে, মাইটোসিস মানে বিভাজনের একটা পদ্ধতি, আর বিভাজন জিনিসটাকেই কি বলা হয়, মাইটোটিক ফেজ। তাহলে কোষ কি করবে, একটা সময় রেস্ট করবে, বৃদ্ধি পাবে, তাই না? তারপর আরেকটা সময় কি হবে, গিয়ে বৃদ্ধি পেয়ে পেয়ে অনেক বড় হয়ে গেলে বিভাজন হয়ে আবার দুটা কোষ তৈরি করে দেবে বা 4টা কোষ তৈরি করে দেবে। তো এই সাইকেলটাকে কি বলা হচ্ছে, কোষচক্র। কোষচক্রে তাহলে আমরা দেখলাম যে দুটা পর্যায়ে, একটা পর্যায়ে কোষ বিভাজনের জন্য রেডি হবে, স্থির থাকবে, যখন বিভাজন হবে না, যেটাকে ইন্টারফেজ বা অবিভাজন দশা বলবো, আরেকটা বিভাজন দশা বা মাইটোটিক দশা। দেখ, প্রথমে আমাদের ইন্টারফেজের সম্পর্কে বলেছে। কোষচক্রের অন্তর্গত যে দীর্ঘস্থায়ী দশায় ডিএনএ, প্রোটিন, আরএনএ প্রভৃতি সংশ্লেষিত হয় ও কোষটি বিভাজনের উপযোগী হয়ে ওঠে তাকেই ইন্টারফেজ দশা বলা হয়। এটাই বললাম একটু আগেই, তাই না? একটা ক্রোমাটিড কি হবে বল, বিভাজনের জন্য প্রস্তুত হওয়ার জন্য কি করবে, আরেকটা এরকম এর গায়ে সেম তৈরি করে নেবে, তাই না? ক্রোমোজোমটা এরকম সিঙ্গেল থেকে এক্স আকৃতির হয়ে যাবে, দুটা ক্রোমাটিড হয়ে যাবে একটা ক্রোমাটিড থেকে ক্রোমোজোমের মধ্যে। ক্রোমোজোম মানেই ডিএনএ, তাই না? তো ডিএনএ, প্রোটিন, আরএনএ প্রভৃতি সব কিছু সংশ্লেষ হবে, কোষটা বড় হবে। সব কেন হবে, জানতে পরবর্তীকালে বিভাজিত হতে পারে। আচ্ছা, কোষচক্রের অধিকাংশ সময় জুড়ে এই দশাটি ঘটে, মানে কোষ বিভাজন যেটা, ওটা চট করেই হয়ে যায়, যেটা আমরা ডিটেইলে পড়বো, যেটা জটিল, ওই তোর বেমতন্তু গঠন পঠন, ক্রোমোজোম তৈরি, ছিঁড়ে যাওয়া এই সব কিছু খুব তাড়াতাড়ি হয়। আর এদের স্থির যতক্ষণ থাকে, যতক্ষণ ধরে বড় হয়, সেই সময়টাই কিন্তু অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে ঘটে। ঠিক আছে, এই দশাটাকে যখন আর কি স্থির থাকছে, এই দশাটাকে 3টা দশায় আবার ভাগ করা হয়েছে, G1, S আর G2। ঠিক আছে, প্রথমে আসবে G1 দশা, তারপরে আসবে S দশা, তারপরে আসবে কি G2 দশা। এই 3টা দশাই কার দশা, ইন্টারফেজের দশা, মানে এই সময় কোষটা কোনো বিভাজন হবে না। G1 দশা, দেখ, পূর্ববর্তী কোষ বিভাজনের শেষ আর ইন্টারফেজের এস দশার মাঝখানে যে দশাটা থাকে তাকে কি বলা হয়, G1 দশা, তাই না? আমি কি বললাম, প্রথমে G1 হবে, তারপরে কি হবে, এস হবে, তারপরে G2 হবে, তারপর কি হবে, কোষ বিভাজন হবে, মাইটোটিক ফেজ। তাহলে এটা প্রথমে একটা মাইটোটিক ফেজ ছিল, কোষ বিভাজন হচ্ছিল, তারপরেই এটা আবার এন্টার করছিল।
তাহলে আমরা দেখছি একটা প্রথম কোষ বিভাজনের মাইটোটিক দশা, আর এই কোষচক্রের যে ইন্টারফেজের এস দশা, এদের মাঝখানের সময়টাই কি হচ্ছে, জি1 দশা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা জি1 দশায় কি কি হয় আমরা দেখব এখন। জি1 উপদশায় কি হয়, একে প্রথম বৃদ্ধি দশাও বলা হয়, এটা আগে জেনে নিই। প্রথম বৃদ্ধি দশা এর আরেকটা নাম। এই উপদশায় ডিএনএ সংশ্লেষের উপাদান যেমন নিউক্লিওটাইড, প্রোটিন, উৎসেচক এইসব তৈরি হয়। মানে আমাদের ডিএনএটা তো আমরা দেখলাম মেইন কাজ কী করতে হবে, আমাদের ডিএনএটাকে ডবল করতে হবে। একটা ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোমকে আমাদের এক্স আকৃতির অর্থাৎ দুটা ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোম বানাতে হবে। তো এই সংশ্লেষের কাজটা হয় এস দশায়। সংশ্লেষ কখন হয়, এস দশায়। এস দশার পরেই আমাদের আছে। তো এস দশায় যে সংশ্লেষ হবে তার জন্য তো জিনিসপত্র লাগবে না, ডিএনএ যেটা দিয়ে তৈরি সেই জিনিসপত্রগুলো তো আগে সাপ্লাই লাগবে। এই সাপ্লাইটা কখন জোগাড় হয়, সব জি1 দশায়। কোষের আকার বৃদ্ধি, কোষ অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি, আরএনএর সংশ্লেষ সব কি ঘটে, এই দশাতেই ঘটে। এই দশায় ডিএনএর মাত্রা 2C থাকে। 2C ইজ ইকুয়ালস টু ডিপ্লয়েড কোষের ডিএনএর পরিমাণ। ঠিক আছে, কোষচক্রে অগ্রসর হবে কিনা তা এই দশাতেই নির্ধারিত হয়। আচ্ছা 2C কেন বলেছে দেখ, দেহকোষের মধ্যে আমাদের কি 2 সেট ক্রোমোজোম থাকে, আমরা আগেই পড়েছি তাই না। এরকম লাল দুটা, এরকম ধর নীল দুটা, এরকম ধর কালো দুটা, আর রাখছি না, এই তিনটাই দেখাচ্ছি। ঠিক আছে, একটা সেট কার থেকে আসে, মায়ের থেকে। আরেকটা সেট কার থেকে আসে, বাবার থেকে, তাই না। তো যেহেতু দুটা আছে, দুটা সেট, ওই জন্য আমরা বলবো 2n। ঠিক আছে, আর ডিএনএর পরিমাণকে, এটা হচ্ছে কি আমাদের ক্রোমোজোমকে বলবো আমরা কি 2n সংখ্যক ক্রোমোজোম। ঠিক আছে, কিন্তু ডিএনএর পরিমাণকে আমরা কি বলবো, যেটা দিয়ে ক্রোমোজোম তৈরি ডিএনএর পরিমাণ, সেটাকে আমরা বলবো কি, বল 2C বলবো, 2C। এখানে কেন আলাদা আলাদা নাম দেওয়া হলো এখন বুঝতে পারবি। এটা কি হয়ে যাবে, যখন এই এস দশায় চলে আসবে, সংশ্লেষ হবে, কোষ বিভাজনের জন্য রেডি হচ্ছে, তাহলে এরা কি হয়ে যাবে, একটা ক্রোমাটিড আছে এখন ক্রোমোজোমে, একটা ক্রোমোজোম মানে একটাই ক্রোমাটিড, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, প্রত্যেকের কি আছে, একটাই ক্রোমাটিড। 6টা ক্রোমোজোম আছে, 6টাই ক্রোমাটিড আছে। কিন্তু এখন কি হয়ে যাবে, দুটো কোষ বিভাজনের জন্য ক্রোমোজোমগুলো সব দুটো ক্রোমাটিড যুক্ত হয়ে যাবে। এখন কয়টা ক্রোমোজোম আছে এখানে, আমার ক্রোমোজোম আছে 6টাই, তাই না। কিন্তু ক্রোমাটিড কয়টা হয়ে গেল, 12টা ক্রোমাটিড হয়ে গেল, তাই না। ক্রোমোজোম আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, আর প্রত্যেকটা দুটা করে আছে ক্রোমাটিড, তাই না। এই একটা ক্রোমাটিড বলি, এই আরেকটা ক্রোমাটিড বলি, তাহলে দুটা করে ক্রোমাটিড, মানে ডিএনএটা ডবল হয়ে গেল। কিন্তু ক্রোমোজোমের সংখ্যা কি ডবল হলো না তো, ক্রোমোজোম 6টাই আছে, তাহলে ক্রোমোজোমের সংখ্যা আমার 2nই আছে। কিন্তু ডিএনএ কি হয়ে যাবে, এস দশায় আমাদের ডিএনএ কি হয়ে যাবে, 2C থেকে এর ডবল হয়ে যাবে, 2C থেকে কি হয়ে গেল, 4C হয়ে গেল। বোঝা গেল। তাহলে আমাদের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা সবসময় কি 2n, ক্রোমোজোমের সংখ্যা সবসময় কি 2n, কিন্তু ডিএনএর পরিমাণ কখন, যখন জাস্ট নতুন কোষটা তৈরি হলো, যখন একটাই করে ক্রোমাটিড আছে, তখন আমরা 2C বলি। 2 কেন, কারণ বাবার একটা সেট, মায়ের একটা সেট, ওই জন্য 2টা বলা হচ্ছে। ঠিক আছে, 2C। আর যখন বিভাজনের জন্য যাবে তখন হয়ে যাবে কি 4C। ঠিক আছে, তাহলে আমরা যখন জনন কোষ দেখব তখন কি হবে, হয় বাবার হবে অথবা মায়ের হবে, তাই না। হয় বাবার জনন কোষ হবে অথবা মায়ের জনন কোষ হবে। তাহলে ওটা কি হবে, প্রথমে বল, 2n এর তো কোনো গল্প নাই এখানে, জনন কোষের ক্ষেত্রে সবসময় n হবে, n হলো। তাহলে 2C এরও গল্প নাই, বাবা মায়ের গল্প নাই, জন্য 2n এরও গল্প নাই, 2C এরও গল্প নাই। জনন কোষের ক্ষেত্রে n হবে আর C হবে প্রথমে, তাই না, যখন নতুন জনন কোষ একটা তৈরি হলো, তাই না। আর এটা আমরা বলতে পারি, এটা যদি আমাদের ডবল ক্রোমাটিড হয়ে যেত, মানে এটা যদি ফিউচারে বিভাজন করার কথা হতো, তখন কি হয়ে যেত বল, 2C হয়ে যেত, ডিএনএর পরিমাণটা ডবল হয়ে গেল।
সি এর থেকে 2C হয়ে গেল। মিওসিসের ক্ষেত্রে এটা দেখা যাবে। এই কনসেপ্টটা এখন জাস্ট কনসেপ্টটা জেনে রাখ, মানে এটা কখন কোথায় হবে যখন আমরা পড়বো পরে মাইটোসিস মিওসিস ডিটেলে, তখন আরও ভালো করে জানতে পারবো। এই যে দেখ আমরা পড়লাম না একটু আগে মিওসিস 1, মিওসিস 1-এ কী ছিল দেখ, মিওসিস 1-এ ছিল 2n থেকে আমাদের n হচ্ছিল, তাই না? 2n-এ আমাদের কি ছিল দেখলাম একটু আগেই, 4C ছিল। 2n-এ প্রথম নতুন যখন কোষটা ছিল তখন 2C ছিল, 2n-এ 2C ছিল। তারপর নতুন যখন কোষটা হলো, তারপর যখন বিভাজনের জন্য যখন রেডি হচ্ছিল তখন ডিএনএর পরিমাণটা ডবল হয়ে গেল, 4C হয়ে গেল। তারপর কি হলো, এরা n আর n হয়ে গেল, n আর n হয়ে গেল, তাই না? মিওসিস 1-এ তো n আর n যখন হয়ে যাবে এই 4C-টাও কি হয়ে যাবে, 2C আর 2C হয়ে যাবে, তাই না? বুঝলাম না স্যার, ডিএনএটা প্রথম থেকেই বুঝান, বুঝতে পারছি না। কিটা এই ডিএনএর পরিমাণটা? হ্যাঁ, ক্রোমোজোম কয়টা আছে? 3টা। 3টা আছে। ক্রোমাটিডও কয়টা আছে? 3টাই আছে। আমরা ক্রোমোজোমের সংখ্যাকে n দিয়ে লিখি, n = 3, আর ক্রোমাটিডের সংখ্যা বা ডিএনএর পরিমাণকে আমরা c দিয়ে লিখি, c = কি হয়ে গেল, 3 হয়ে গেল, ঠিক আছে? ক্রোমাটিড আর ডিএনএ একই তাহলে? হ্যাঁ, 3 হয়ে গেল। এবার এরা ধর বিভাজন হবে, ভবিষ্যতে বিভাজন হতে যাচ্ছে, তাহলে বিভাজন হতে গেলে এদেরকে তো আগে ডবল ডবল করে হয়ে নিতে হবে না, জিনিসপত্র ডবল ডবল করে হয়ে নিতে হবে। এটা সেম একটা গঠন হলো, এটার মতো সেম এটা একটা গঠন হলো, এটার মতো সেম এটা গঠন হলো, তাই না? বিভাজন হলে তো ডবল হয়ে নিতে হবে, তাহলে ডিএনএর পরিমাণটা কি হয়ে গেল, ডবল হয়ে গেল। কিন্তু ক্রোমোজোমের সংখ্যাটা কি ডবল হলো? হলো না তো, ক্রোমাটিডটা ডবল হলো। ক্রোমাটিড ডবল হলোর জন্য আমাদের ডিএনএটা ডবল হয়ে গেল, কিন্তু ক্রোমোজোম যেটা ছিল, একটা ক্রোমোজোমে এখন 2টা করে ক্রোমাটিড, ক্রোমোজোমটা তো সেম থাকলো, সেটাই আমরা বলছি। এখন কখন মানে 2C-টা কখন 4C হবে, বা তোর C-টা কখন 2C হবে, এগুলো কখন কখন কি কি হবে সব যখন আমরা পড়বো আমাদের এখানে বলেই দেবে। আমাদের দেহকোষে কি হবে সেটা এখানে বলেছে। দেহকোষে কি হয়, আমাদের যেহেতু 2n থাকে, 2n দেহকোষে কি থাকে, এগুলো সব ডবল 2 জোড়া করে থাকবে, তাই না? 2n = ধর আমাদের কত, 46, আমাদের 23 জোড়া ক্রোমোজোম থাকে, মানে 46টা থাকে। 2n = 46, C-ও কত থাকবে বল আমাদের, 2C = 46 × 2, 2C = তোর ধর এরকম থাকলো 46 যখন নতুন তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মানে 2C = 46 বলে না, বলে 2C, ডিরেক্ট 2C বলে, ওরকম 46 বলে না কিন্তু কিছু সংখ্যা এরকম বলে 2C, ওটা বোঝানোর জন্য বলছিলাম। এবার কি হবে যখন হবে, আমি বোঝানোর জন্য এখন আবার লিখলাম, এটা 46ই লিখলাম, ঠিক আছে? ক্রোমাটিডের সংখ্যা ধর এটা 46টাই ক্রোমোজোম, 46টাই ক্রোমাটিড, যখন নতুন নতুন দেহকোষ তৈরি হলো আমাদের একটা। কিন্তু যখন হয়ে যাচ্ছে, দেহকোষটা যখন বিভাজনের জন্য রেডি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা সিঙ্গেল ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোম কি হয়ে যাবে, ডবল ক্রোমাটিড যুক্ত, তাহলে ক্রোমাটিডের সংখ্যাটা কি হয়ে যাবে, ডবল হয়ে যাবে, তাই না? মানে 2C এর থেকে 4C হয়ে গেল, তাই তো? তাহলে আমাদের দেহকোষে সবসময় 2n-ই থাকছে, কিন্তু ডিএনএর পরিমাণ কখনো কখনো কি থাকছে, নতুন যখন থাকছে তখন থাকছে 2C, আর যখনই এই ইন্টারফেজের S দশায়, সংশ্লেষ দশায় ডিএনএ তৈরি হচ্ছে, তখন এর পরিমাণটা ডবল হয়ে কি হয়ে যাচ্ছে, 4C হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ক্রোমোজোমের সংখ্যা দেহকোষে সবসময় 2n = থাকছে, অর্থাৎ 46ই থাকছে, তাই না? দেখ এবার কি বলেছে, এস দশা। এস দশার কথা তো বলেই দিলাম, G1 আর G2 দশার অন্তর্বর্তী যে ইন্টারফেজের যে উপদশায় ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে ও হিস্টোন প্রোটিনের সংশ্লেষ ঘটে, তাকে কি বলা হয়, সংশ্লেষ দশা বা সিনথেসিস ফেজ বলা হয়। এই দশায় ডিএনএ পরিমাণ 2C থেকে 4C হয়ে যায়, এটাই বললাম এতক্ষণ ধরে। এবার কি G2 দশা। G2 দশা কি, এস দশা আর মাইটোটিক ফেজের মধ্যবর্তী ইন্টারফেজের যে উপদশায় কোষ বিভাজনের দরকারি বিভিন্ন প্রোটিন সংশ্লেষিত হয়, তাকেই G2 দশা বা দ্বিতীয় বৃদ্ধি দশা বলা হয়। এই দশাতেও ডিএনএর পরিমাণ কি থাকবে, 4C থাকবে। এরপরে মাইটোটিক ফেজ হবে, তখন 4C-টা আবার মাঝখান থেকে বিভাজিত হয়ে 2C হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম কি, মাইটোটিক ফেজ,
একটা মাইটোটিক ফেজ থেকে আরেকটা মাইটোটিক ফেজের মাঝখানে একটা ইন্টারফেজ, তাই না? ইন্টারফেজের কয়টা ফেজ? 3টা ফেজ, একটা G1, একটা S, একটা কি G2। সব সময় আমাদের ক্রোমোজোমের সংখ্যা কি? ক্রোমোজোমের সংখ্যা সব সময় আমাদের 2n, তাই না? ক্রোমোজোমের সংখ্যা সব সময় আমাদের কি 2n, কিন্তু আমাদের ডিএনএর পরিমাণ যখন কোষটা নতুন তৈরি হলো মাইটোটিক ফেজ থেকে, তখন কি হয়ে যাচ্ছে? 2C। সংশ্লেষ দশায় কি হয়ে যাচ্ছে? 4C। G2 দশাতেও 4C থাকছে, 4Cটা, তাই না? আর মাইটোটিক ফেজে কি হয়ে যাচ্ছে আবার? 4C এর থেকে 2C হয়ে যাচ্ছে মাইটোটিক ফেজে, তাই না? এই মাইটোটিক ফেজেও তাহলে তাই হয়েছিল, 4C এর থেকে 2C হয়েছিল। বোঝা গেল? এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। বোঝার জন্য ইম্পর্টেন্ট এই জিনিসটা। বোঝা গেল? এটা কোথাও লেখা নেই, কিন্তু এটা বোঝার জন্য ইম্পর্টেন্ট। মাইটোটিক ফেজে কি হচ্ছে? 4C এর থেকে ডিএনএগুলো মানে ওই ক্রোমোজোমগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, 4C এর থেকে ওই জন্য 2C হয়ে যাচ্ছে। ইন্টারফেজের জন্য প্রথম উপদশায় 2C থাকছে, তারপর সংশ্লেষ দশায় আবার কি হয়ে যাচ্ছে? ক্রোমাটিডগুলো একটার থেকে আবার বিভাজনের জন্য রেডি হচ্ছে, যখন একটার থেকে আবার দুটা করে ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোম তৈরি হয়ে যাচ্ছে, সিঙ্গেল ক্রোমাটিড থেকে ডাবল ক্রোমাটিড হয়ে যাচ্ছে। এখানেও সেমই থাকছে। আবার এখানে মাইটোটিক ফেজে কি হয়ে যাচ্ছে? 4Cটা মাঝখান থেকে ছিঁড়ে গিয়ে 2C হয়ে যাচ্ছে, তাই না? মানে এখানে 4C মানে কি? এরকম এখানে ক্রোমাটিড আর ক্রোমোজোম জিনিসটা আলাদা আলাদা, একটা ক্রোমোজোমে দুটা ক্রোমাটিড। এখানে 2C মানে কি? একটা ক্রোমোজোম মানে একটা ক্রোমাটিড ছিঁড়ে যাওয়ার পর, এটা মাঝখান থেকে ছিঁড়ে যাওয়ার পর। এখানেও কি ছিঁড়ে যাওয়ার পর জাস্ট এটা তৈরি হলো, ওই জন্য এটা কি সংশ্লেষ দশায় একটার থেকে দুটা তৈরি হয়ে যাচ্ছে, তাই না? একটার গায়ে আরেকটা সেম তৈরি হয়ে গেল। এই দশাটাতেও সেমই থাকছে, এখানে বিভাজন এখনো স্টার্ট হয়নি। আর এখানে কি বিভাজন স্টার্ট হচ্ছে? এই ক্রোমোজোমগুলো বেমতন্তু দিয়ে গঠন হয়ে বেমতন্তুগুলো দুই দিক থেকে টানবে সেন্ট্রিওজোম সেন্ট্রিওলের। ওরা কি করবে? এদেরকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে আবার 4Cটাকে 2C করে দেবে। কিন্তু ক্রোমোজোমের সংখ্যা সবসময় কি থাকবে? 2nই থাকবে। বোঝা গেল? ক্রোমোজোমের সংখ্যা যা খুশি এখানে হয়ে যাক না কেন, ক্রোমোজোমের সংখ্যা সবসময় 2nই থাকবে। এটা কিসের ক্ষেত্রে দেখলাম আমরা? মাইটোসিসের ক্ষেত্রে। বোঝা গেল? এবার কি মিওসিসের ক্ষেত্রে সেম জিনিসটা করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, মিওসিসের ক্ষেত্রে কি হবে? এরকম সেম তৈরি হবে এম, মানে এটা কি মাইটোটিক ফেজ, বিভাজন দশা, কিন্তু কার? মিওসিসের, তাই না? এখানেও G1 থাকবে, S থাকবে, G2 থাকবে। এরা কি সব ইন্টারফেজের। ইন্টারফেজের। এখানে ক্রোমোজোম সংখ্যা কি হবে বল? ক্রোমোজোম সংখ্যা 2n থেকে n হয়ে যায়, তাই না? n লিখলাম না, তোর জায়গাটা না শর্ট হয়ে গেছে, আমি নিচে জায়গা আছে এখানে করি। নিচে অনেক জায়গা আছে। দেখ এখানে কি হচ্ছে বল? মিওসিসে 2n থেকে n হচ্ছিল। সব সময় আমাদের 2n কিন্তু থাকবে না, 2n থেকে n হচ্ছিল, ঠিক আছে? আচ্ছা, এটা আমি এখানেও লিখে দিই একটা। মাইটোসিস মানে সব সময় 2n থেকে একই জিনিস, 2n থেকে 2n, 2n থেকে 2n। আর মিওসিস মানে কি বল? 2n থেকে n, 2n থেকে n, তাই না? 2n থেকে n। বোঝা গেল? এটুক বোঝা গেছে। এবার দেখ মিওসিস, যেটা মিওসিসের মধ্যে কি কি হয় বল? ওই তো G1 S G2 দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া, কপি ও আচ্ছা পেস্ট।
মিওসিসের মধ্যে মিওসিস 1 হবে আর মিওসিস 2 হবে, তাই না? হ্যাঁ আচ্ছা এটা থাক। মিওসিসের মধ্যে কি হবে? মিওসিস 1 হবে, মিওসিস 2 হবে। মিওসিস 1। মাইটোসিস কিন্তু এখানে শেষ, এটার সঙ্গে কিছু গুলিয়ে ফেলিস না আবার, ঠিক আছে? মাইটোসিসের গল্প এখানে শেষ। কোথায় কোথায় কি কি হচ্ছে এবার আমরা মিওসিসটা দেখছি। মিওসিসের মধ্যে কি হবে? মিওসিস 1 হবে আর মিওসিস 2 MIOSIS মিওসিস 2 হবে, তাই না? মিওসিস 1 এ কি হয় বললাম আমরা? ওই তো 2 এর থেকে n 2n থেকে n হবে, 2n থেকে n হবে। আর তোর এই ক্ষেত্রে কি হবে? n থেকে n ই হবে। মিওসিস 2টা একদম মাইটোসিসের মতো সেম, তাই না? আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, হ্যাঁ এই জিনিসটাকে আমার আর একটু জায়গা লাগবে, জায়গাটা বানিয়ে নিচ্ছি। আজকে আমি চোখে ড্রপটা দিতেই ভুলে গেলাম। তুমি ড্রপ দিস তুই কি জানো ঘুম পাবে না। হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে G1 G2 S এরা সব ইন্টারফেসের, ঠিক আছে? এটা লিখলাম নাই। আচ্ছা আমাদের কোষ চক্রের তাহলে কটা দশা হয়? একটা মাইটোটিক ফেজ থেকে আরেকটা মাইটোটিক ফেজের মাঝখানে একটা ইন্টারফেস হয়, সেটার G1 S আর G2 থাকে। মাইটোসিসের ক্ষেত্রেও সেম থাকবে, মিওসিসের ক্ষেত্রেও সেম থাকবে, তাই তো? আচ্ছা এবার দেখ কি হচ্ছে, তোরা কি করছিস সেদিকে তাকা। কি দেখছি আমরা? মাইটোসিসের ক্ষেত্রে কোনো এরকম ভাগ নেই, মাইটোসিসের ক্ষেত্রে কি হয় না হয় আমরা এখানে দেখে নিলাম। বাট মিওসিসের ক্ষেত্রে কি হচ্ছে? মিওসিস 1 হচ্ছে আর মিওসিস 2 হচ্ছে, তাই না? আচ্ছা মিওসিসের ক্ষেত্রে কি হয়? অ্যাকচুয়ালি 2n থেকে যে n হয় এটা দুটা ফেজে হয়। মিওসিস 1 এর মধ্যে তোর হয় কি 2n থেকে n, আর মিওসিস 2 এর মধ্যে একদম মাইটোসিসের মতোই হয়, যা ছিল তার থেকে তাই, মানে n থেকে nই হচ্ছিল। বোঝা গেল এটুকু? ঠিক আছে। এবার এদের আগেও একটা মাইটোটিক ফেজ, এদের আগেও একটা মাইটোটিক ফেজ, মানে দুটা মাইটোটিক ফেজের মাঝখানে একটা কি ইন্টারফেজ, ইন্টারফেজের মাঝখানে G1 S G2। এখানেও তাই, দুটা মাইটোটিকের মাঝখানে কি G1 S আর G2, G1 S আর G2, তাই না? ঠিক আছে। আচ্ছা এবার আমাকে বল যে এখানে কি হবে? কোথায়? এখানে আমি লিখি প্রথমে ক্রোমোজোমের কি হবে, আর এখানে লিখি আমি ডিএনএর কি হবে, ঠিক আছে? ডিএনএর কি হবে?
বল ক্রোমোজোম এখানে কি এন না 2n? ক্রোমোজোম 2n। ক্রোমোজোম 2n, হুম, ঠিক আছে। ডিএনএ 2n 2c 2c না 4c? 2c ডিএনএ হচ্ছে 2c, কারণ জাস্ট এখন শুরু হচ্ছে, তাই না? আচ্ছা, এবার কি হবে? G1, G1 এ কি হবে? ক্রোমোজোমের সংখ্যা কি চেঞ্জ হবে কিছু? প্রথম দশা, হ্যাঁ চেঞ্জ হবে তো, না চেঞ্জ হবে না, লিখেছি। মিওসিস 1 মানে কি 2n থেকে n হচ্ছে, আচ্ছা তাহলে হবে 2n থেকে n হচ্ছে। এটা কি হলো? এটা হচ্ছে তোর 2n থেকে 2n হয়ে জনন মাতৃকোষটা এখানে আছে। এই এমটা কি? এটা মাইটোসিসের ফলেই সৃষ্টি হয়েছে এই এমটা মাইটোসিসের, ঠিক আছে। আমাদের যখন মিওসিস কোষ বিভাজন হবে এটা মিওসিসের, তুই এই এমটাকে মুছেই দে, কনফিউশন সব উড়ে যাবে। তাহলে আমাদের প্রথমে হচ্ছে একটা কি আসলো? নতুন জনন মাতৃকোষ আসলো। জনন মাতৃকোষ মানে কি 2n 2n ইন্টারফেজে তো কিছু বিভাজন হচ্ছে না, 2nই থাকছে। কিন্তু যখন আমাদের মাইটোটিক ফেজ আসছে তখন 2n থেকে কি হয়ে যাচ্ছে? এখানে বিভাজন n হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি হয়ে যাচ্ছে? এখানেও এটাকে আমি মুছে দিলাম, ঠিক আছে। n এখানে কি হয়ে যাচ্ছে? n n n এখানেও কি? এখানে জনন কোষ কি আর বিভাজিত হবে? না, জনন কোষ আর বিভাজিত হবে না, ঠিক আছে। এখানেও আমাদের এনই থাকছে। মানে এটা অ্যাকচুয়ালি কি বলছি আমি, মাইটোসিস 2 যে মানে সরি মিওসিস 2 এর কথা বলছি। এটার পরে যে কোষগুলো তৈরি হবে এরপরে কিন্তু আর বিভাজন হবে না, ইন্টারফেস কিছুই হবে না, এটা এখানেই শেষ। কিন্তু এখানে মাইটোসিসের মতো বিভাজন কিন্তু হবে। এটাই মিওসিসে কি হবে? 2n থেকে n হবে, আর এটা কি একদম সেম মাইটোসিসের মতো n থেকে n হবে। হবে ওই জন্য এখানে G2 তেও n ছিল, আবার আমার এখানে কি যেটা m ফেজ হবে মানে মাইটোটিক ফেজ মিওসিস 2 যেটা বিভাজন হবে সেটার পরেও কিন্তু আমাদের nই থাকবে এরকম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ এখানে কি হচ্ছে। আমি আগেই বলে দেই, এখানে এই জিনিসটা কিন্তু একদম এরকম হবে না, একটু নামটাম একটু চেঞ্জ হবে। এটা বোঝার সুবিধার জন্য আমি একই রকম করে আমি বোঝাচ্ছি, পরে যখন আমরা পড়বো আরেকটু দেখবি এখানে চেঞ্জ হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে বল? এখানে ডিএন এর পরিমাণ এবার প্রথমে কি থাকবে? 2c থাকবে 2n এর সঙ্গে। এস দশায় কি হয়ে যাবে? 2cটা 4c হয়ে যাবে। এখানেও সেমই থাকে, 4c থাকে। এটা কি হয়ে যাবে? 2c হয়ে যাবে। 2nটা যখন n হয়ে গেল 4cটা তাহলে 2c হয়ে যাবে, স্বাভাবিক বুদ্ধি তাই বলে, হ্যাঁ ঠিক আছে। তাই তো বললাম। এই জিনিসটাই তো এখানে আসছে, তাই না? এখানেও তাহলে 2c থাকছে। এখানে কি হয়ে যাচ্ছে আবার? 4c হয়ে যাচ্ছে। G2 তে কি থাকে? G2 থেকে কি বিভাজন শুরু হয়? হয় না। তাহলে এখানে 4c হয়ে যাচ্ছে। এখানে আবার কি হয়ে যাচ্ছে বল? 2c হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, n থেকে আমাদের n হয়ে গেল তাহলে, তাই না? এখানে কি আমি দাঁড়া, আমাকে একটা জিনিস ভাবতে দে। ছবিটা আঁকাই এর, ঠিক আছে। নিচে ছবিটা বাদ যাচ্ছিল, ওটাই ভাবছিলাম। এখানে কি হচ্ছে? ক্রোমোজোমগুলো জনন মাতৃকোষের যে ক্রোমোজোম, বল প্রথমে কি থাকছে? প্রথমে তো এটা আঁকছি না আমরা, এই জি এর থেকে আঁকছি, G1 থেকে। G1 এ কেমন ছিল? G1 এরকম সিঙ্গেল ছিল, তাই না? এক সেট, ওই জন্য 2c আছে, এক সেট। তারপরে কি হচ্ছে? এস দশায় এটা দুটো ক্রোমাটিড হয়ে যাচ্ছে, ডবল হয়ে গেল। এবার G2 দশায় কি হবে? ওই তো ডবলই থাকবে। এখানে কি হয়ে যাবে? বিভাজিত হয়ে যাবে। এখানে মাঝখান থেকে ছিঁড়ে যাবে, তাই না? মাঝখান থেকে ছিঁড়ে গেলে কি হবে? আমাদের এরকম একটা হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আমাদের মিওসিস আর মাইটোসিসের পার্থক্যটাই হচ্ছে কি, এখানে ছিঁড়ে যায় না, এখানে ক্রোমোজোমের সংখ্যাটাই অর্ধেক হয়ে যায়। মানে আমরা বলেছিলাম সবসময় ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে,
জোড়ায় জোড়ায় থাকে। মাইটোসিসে মাঝখান থেকে খালি প্রত্যেকটা ছিঁড়ে যায়, আর মিওসিসে কি হয়, মিওসিস ওয়ানে কি হয়, দুটা দুই দিকে চলে যায়। ওই জন্য এখানে এরকমই কিন্তু থাকবে, ঠিক আছে, এরকমই থাকলো। এবার এখানে কি হয়ে যাচ্ছে, এই জিনিসটাই তো এখানে, তাই না, হয়ে গেল। তারপর এখানে কি হয়ে গেল, এখানে এটা কি আর ডবল হবে? এবার বল হ্যাঁ কিভাবে ডবল হবে? আমার এটা তো ডবলই আছে, আর কিভাবে ডবল হবে? ওটাই তো আর ডবল তো হবে না। তাহলে এটা একটা বিভাজন হবে। কি থাকবে, এখানে কোনো এস দশা থাকবে না, ওই যে বললাম একটু চেঞ্জ হয়ে গেল, এস দশা থাকবে না, এই 2C 4C এটার কোনো গল্পই থাকবে না, তাহলে এটারও কোনো গল্পই থাকবে না, ঠিক আছে। 2Cটা কি হয়ে যাবে এবার আমাদের, বল, এটা এবার একদম মাইটোসিসের মতো মাঝখান থেকে ছিঁড়ে যাবে, ডবল থেকে এরকম করে কি সিঙ্গেল হয়ে যাবে জনন কোষে, তাহলে ফাইনালি কি হয়ে গেল, 2C এর থেকে C হয়ে গেল, ঠিক আছে। আর এই ফেজটাকে বলবে কি, এই যে ইন্টারফেজ, এটা G1 G2 S নাম দেবে না, এটা নাম দেবে হচ্ছে তোর ইন্টারকাইনেসিস বলে একটা নাম দেবে, মিওসিস 1 আর মিওসিস 2 এর মাঝখানে, বোঝা গেল? লাস্টের একটু কনফিউজড। কনফিউজড? এটা তো অনেক বড় জিনিস, আবার করতে হবে। না না বুঝে বুঝে গেছি, গেছি। একটু ভুলে যাচ্ছে, বুঝে গেছি সেটা। আমাদের হওয়ার কথা কি ছিল সেটা প্রথমে আঁকলাম, তারপর বললাম যে কেন ওটা হবে না সেটা বলে দিলাম। আচ্ছা এখন এটুকু দেখ, পরে আবার না হয় এটা বলবো, গোটা চ্যাপ্টারটা হয়ে গেলে তখন বুঝতে আরো সুবিধা হবে, ঠিক আছে। এই জিনিসটা, এটাই হচ্ছে তোর গোটা কোষ বিভাজনের সার সংক্ষেপ আর কি। এটা মাইটোসিস, এটা মিওসিস, এইটুকু বুঝতে পারলে গোটা চ্যাপ্টারটাই মাথায় ঢুকে যাবে। তো এটা এখন বুঝতে পারলেই না, আবার পড়বো তখন বুঝতে পারবি গোটা ইয়েটা হয়ে যাওয়ার পর চ্যাপ্টারটা। তাহলে এদিকে আমাদের কি হচ্ছিল, মাইটোসিস কোষ বিভাজন আমাদের চলছিল, তাই না। মাইটোসিস কোষ বিভাজন থেকে শুরু করে আমরা সব কিছুই করে ফেললাম। এখন আবার বইয়ের ভাষায় ফিরে আসি, বইয়ের ভাষায় মাইটোসিসে পরে কি কি বলেছে দেখ। মাইটোটিক দশা, মাইটোটিক দশা কি, কোষচক্রে ইন্টারফেজের পরবর্তী অপেক্ষাকৃত স্বল্পস্থায়ী কোষের বিভাজন দশাকেই মাইটোটিক ফেজ বা এম দশা বলা হয়, এম ফর মাইটোটিক ফেজ, ঠিক আছে। এই দশায় কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে। এম দশার দুটি উপদশা রয়েছে, যথাক্রমে ক্যারিওকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের মধ্যেই ওই ক্রোমোজোম সব কিছু ছিল, তাই না। আরেকটা কি, সাইটোকাইনোসিস, এই যে আমরা করেছিলাম যে কালকে ছবিটা, এখান থেকে সাইটোপ্লাজম ভাগ হওয়া শুরু হচ্ছিল উপরে আর নিচে এরকম করে, তাই না, কোষ পর্দাটা। কোষ পর্দাটা। তো ওটা কি হয়ে যাচ্ছিল বল, ওটা হচ্ছে সাইটোকাইনোসিস। সাইটোকাইনেসিসের পরে অপত্য কোষে ডিএনএ এর মাত্রা 2C থাকে, ঠিক আছে, ডিপ্লয়েড কোষের মতোই হয়। আর কি বলছে, মানুষের ক্ষেত্রে কোষচক্রের সময়কাল 24 ঘন্টা, আমাদের 24 ঘন্টার মধ্যে কোষ বিভাজিত হয়ে যায়। একটা কোষ বিভাজন হওয়া থেকে শুরু করে নতুন কোষ, আবার নতুন কোষ পরবর্তী বিভাজনের দশায় প্রবেশ করে। 24 ঘন্টার মধ্যে আমাদের কি কোষচক্রের সময়কাল, যার মধ্যে 23 ঘন্টায় কি রেস্ট নেয়, আর হচ্ছে ওই G1S আর G2 যেটা হয় সংশ্লেষ হয় জিনিসপত্র, আর 1 ঘন্টায় কি হয়, 1 ঘন্টায় হচ্ছে কোষের বিভাজন ঘটে, ঠিক আছে। কোষচক্রের গুরুত্ব, কোষচক্রের গুরুত্ব কি বলছে, কোষ বিভাজন নিয়ন্ত্রণ, কোষচক্রের বিভিন্ন চেকপয়েন্টে কোষ বিভাজন নিয়ন্ত্রিত হয়। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যার ফলে টিউমারের সৃষ্টি হয়। টিউমার দুই প্রকার, একটা বিনাইন টিউমার, একটা ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার। বিনাইন টিউমার কি ক্ষতিকারক নয়, এই ক্ষেত্রে অতিরিক্ত কোষ সমগ্র দেহে ছড়িয়ে পড়ে না, কিন্তু টিউমার ম্যালিগন্যান্ট প্রকৃতির হলে সেটি কি করে, রক্তবাহের দ্বারা দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, যাকে মেটাস্ট্যাসিস বলা হয়, ঠিক আছে। এগুলো অত ইম্পর্টেন্ট না, মানে জিনিসটা ইম্পর্টেন্ট কিন্তু এই চ্যাপ্টারের জন্য না। মেটাস্ট্যাসিস টিউমারকেই ক্যান্সার বলে গণ্য করা হয়। তাহলে ক্যান্সার মানে কি, কোষ বিভাজন হয়ে যাচ্ছে আর টিউমার সৃষ্টি হচ্ছে, সমানে কোষ বিভাজন হয়ে যাচ্ছে আর টিউমার হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের
টিউমার সৃষ্টি, কোষ বিভাজন যদি অনিয়ন্ত্রিত হয় সেটাই টিউমার বলা চলে। কিন্তু এটা যদি এক জায়গাতেই হয় দেহের, তাহলে কি হয়, কোনো সমস্যা নাই, ক্যান্সার। মানে হালকা পাতলা সমস্যা, ঠিক আছে। কিন্তু এই ইয়েটা যদি ছড়িয়ে যায় দেহে, তাহলে ক্যান্সার। তাহলে গোটা শরীরের মধ্যেই যেখানে সেখানে তোর কোষের দলা পাকিয়ে যাবে, দলা পাকিয়ে টিউমার সৃষ্টি হয়ে যাবে, রক্ত আর চলবে না, সব কিছু নষ্ট হয়ে যাবে, মানুষ মরে যাবে। ওটাই হচ্ছে ক্যান্সার, আর ক্যান্সার থেকে মৃত্যু। মামুনি টিউমার আছে এখানে। এখানে স্বাভাবিক বৃদ্ধি আর ক্ষয়পূরণ। স্বাভাবিক বৃদ্ধি কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয়, দেহের সমগ্র অংশের বৃদ্ধি আর ক্ষয়পূরণের জন্য এই কোষচক্র গুরুত্বপূর্ণ। এবার দেখ G0 ফেজ জিনিসটা কি সেটা পড়ি। কোষচক্রের মধ্যে যে নিষ্ক্রিয় দশায় কোষ যদি প্রবেশ করে, তখন যদি তার অগ্রগতি বন্ধ হয়ে যায় তাকে G0 দশা বলা হয়। সাধারণত G1 দশার মধ্যবর্তী সময়কালে কোষ G0 দশায় প্রবেশ করে, ঠিক আছে। পয়েন্ট। তাহলে কোনো কোনো কোষ কি করে, G1 দশার মধ্যে G0 বলে একটা দশায় চলে যায়, যেখান থেকে ও আর বিভাজিত হয় না পরবর্তীকালে, ঠিক আছে, স্টপ হয়ে যায় বিভাজন হওয়া, তাকে আমরা G0 দশা বলি। এবার কি বলছে, চেক পয়েন্ট কি, কোষ বিভাজনকালে বিভিন্ন ত্রুটি এড়াবার জন্য কোষচক্রের বিভিন্ন স্থানে বিভাজনের নিয়ন্ত্রণের বন্দোবস্তই হলো কোষচক্রের নিয়ন্ত্রণ বিন্দু বা চেক পয়েন্ট। প্রধানত 3টা চেক পয়েন্ট হয়, G1 আর S দশার মাঝখানে একটা হয়, আর G2 M দশার মাঝখানে হয়, আর একটা কি M চেক পয়েন্ট, M দশায় একটা চেক পয়েন্ট কাজ করে। তাহলে যখন G1 থেকে S দশায় প্রবেশ করবে, মাঝখানে একবার চেকিং হয়ে যাবে যে এর মধ্যে সব কিছু ঠিকঠাক আছে নাকি কোষচক্র বন্ধ করে দেবো। তারপর S থেকে যখন তোর G2 তে গেল তখন কিছু চেক করবে না, G2 থেকে যখন M ফেজে গেল, মানে বিভাজন দশায় যাচ্ছে, তখন একবার চেক করবে, আর যখন বিভাজন হবে তার মাঝখানে একবার M দশায় কি হবে, একবার চেক করে নেবে। বোঝা গেল? যেখানে কোষ বিভাজনগুলি সঠিক থাকলে তবেই পরবর্তী দশায় যাওয়া নিশ্চিত হয়। স্যার যদি কোষগুলো মানে কোষচক্র যদি না, তাহলে কি হবে? কোষচক্র যদি না হয় তাহলে কি হবে, কোষটা কিছুদিন থাকবে, তারপর কোষটা মরে যাবে। না, ক্যান্সার কেন হবে? ক্যান্সার মানে তো বেশি হয়ে যাবে, তোর বেশি হয়ে যাচ্ছে কোষ, তাই না? ওই ক্ষেত্রে তোর ধ্বংসও হচ্ছে না কোষগুলো, ক্যান্সারের কোষ কখনো মরে না, ওটাই সমস্যা। কোষগুলো যদি মরে যেত তাহলে সমস্যা ছিল না, ঠিক আছে। তারপরে মাইটোসিসটা থাক, আজকে পরের দিন শুরু হবে। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখে নে, যে এটা এটা ও, ওই জিনিসটা না, ওই জিনিসটা, হ্যাঁ, গোটাটা হওয়ার পরে ভালোই ছুটি। আজকে বিকালে কখন আসবি? বিকালে আমাদের পড়া 3:30টায় না? কালকে